যে রিলেভেন্ট কস্ট কাকে বলে? জি স্যার। যেই কস্টটা ডিসিশনের জন্য প্রয়োজন, যেই কস্টটা ডিসিশনকে এফেক্টেড করে থাকে, বা যে 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 কস্টগুলো ডিসিশনের জন্য ম্যাটার করে থাকে, এই কস্টগুলোকে আমরা রিলেভেন্ট কস্ট বলে থাকি। আর আমরা বইয়ের ভাষায় এক লাইনে যদি বলতে চাই, a relevant cost is a cost that differ between alternatives. দুটো অল্টারনেটিভস এর মধ্যে কস্টের যদি পার্থক্য হয়ে থাকে, সেই কস্টটাকে আমরা রিলেভেন্ট কস্ট বলি। অথবা আমরা অন্যভাবে যদি লিখি, ইভেন আমরা লিখতে পারি any cost that affected for decision is relevant cost. ঠিক আছে? প্লিজ স্যার লেকচার শিট চ্যাট বক্সে স্যার একটু যদি শেয়ার দিতেন স্যার প্লিজ। লেকচার শিটটা আমি তো শেয়ার করেছি আপনাদের হোয়াটসঅ্যাপে। স্যার আমরা স্যার আমি করেসপন্ডেন্স স্যার, তারপরে আবার গত ক্লাসটা স্যার আমি আনলাকিলি মিস করছি স্যার। প্লিজ স্যার একটু, মানে আপনি কি হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন? জি না স্যার, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে নাই স্যার। স্যার হোয়াটসঅ্যাপে অ্যাড নাই। আচ্ছা, আমি আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা কাইন্ডলি একটু নিয়ে নেন চ্যাট বক্স থেকে প্লিজ স্যার। হ্যাঁ, চ্যাট বক্সে চলে গেছে অলরেডি। আমরা তাহলে রিলেভেন্ট কস্টটা শিখলাম। এরপরে আমরা রিলেভেন্ট কস্টের আসলে এই কনসেপ্টটাকে আমরা কিভাবে আত্মস্থ করব, অঙ্ক করার সময় আমরা কিভাবে মনে রাখবো, এই জন্য রিলেভেন্ট কস্ট গুলোকে আইডেন্টিফাই করতে গিয়ে আমরা প্রথমে যে কাজটা করি, দুটো কাজ আমরা করি। একটা হচ্ছে আনঅ্যাভয়েডেবল কস্ট গুলোকে আমরা আগে বের করি। আমরা যখন একটা ডিসিশন নিতে যাব, যে কস্ট গুলোকে আমরা বাদ দিতে পারবো না, সেই কস্ট গুলোকে আমরা রিলেভেন্ট কস্ট। দেখা যাচ্ছে না চ্যাট বক্সে তো অলরেডি চলে গেছে, সেন্ড টু এভরিওয়ান। মোবাইলে হইলে দেখা পাওয়া যায় না স্যার। জি স্যার, ল্যাপটপে ল্যাপটপ আছে স্যার চ্যাট বক্স। আপনারা কি দেখতে পাচ্ছেন ল্যাপটপ থেকে? জি স্যার হ্যাঁ দেখা স্যার, যাচ্ছে। চ্যাট বক্সে। জি স্যার। আচ্ছা, আমরা ইররিলেভেন্ট কস্ট গুলোকে আগে আইডেন্টিফাই করব। এটা আরেকবার একটু শেয়ার করবেন? আচ্ছা, আপনাকে পার্সোনালি পাঠিয়ে দেখ। জি স্যার। আপনাকে হোয়াটসঅ্যাপ নাই? আপনি না মোবাইল স্যার, থেকে অ্যাড হয়নি। আমাদের যিনি হোয়াটসঅ্যাপ, আপনার মোবাইল নাম্বারটা আমাকে একটু শেয়ার করে, তাহলে আমি অ্যাড করে দেব। স্যার আমি আমার ইমেল ইয়েতে দিলে হবে? ইমেল দিয়ে তো মনে হয় হোয়াটসঅ্যাপে অ্যাড হওয়া যাবে না। স্যার হোয়াটসঅ্যাপে না, মানে আমার ইমেল। হ্যাঁ, যাবে যাবে যাবে। স্যার আমার ইমেল নাম্বারটা একটু সেন্ড করুন। ইমেল নাম্বারটা দিন, আমি সেন্ড করব। আচ্ছা, এখন ইররিলেভেন্ট কস্ট গুলো অথবা আনঅ্যাভয়েডেবল কস্ট গুলোকে আমরা দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে সাঙ্ক কস্ট আর একটা হচ্ছে ফিউচার কস্ট দ্যাট ডোন্ট ডিফার বিটুইন দ্য অল্টারনেটিভস। আচ্ছা, এখন এই দুটো আইটেম যদি আমরা আইডেন্টিফাই করতে পারি, আমাদের সবগুলো কস্ট থেকে করতে পারলে আমরা করব কি, এই দুটো কস্টকে বাদ দিয়ে দিব। এই দুটো কস্টকে আমরা এক্সক্লুড করব, করলে যা থাকবে সেটা হচ্ছে রিলেভেন্ট কস্ট। রিলেভেন্ট কস্ট নিয়ে আমরা ডিসিশনে চলে যাব। আচ্ছা, সাঙ্ক কস্ট কে কি বলা হয়ে থাকে, বা সাঙ্ক কস্ট আমরা কিভাবে আইডেন্টিফাই করব? সাঙ্ক কস্টের দুটো বৈশিষ্ট্য। একটা হচ্ছে দ্যাট হ্যাজ অলরেডি বিন ইনকার্ড, যে কস্টটা অলরেডি ঘটে গেছে, যে ঘটনা অলরেডি ঘটে গেছে, আমার বুকসে যার রেকর্ড অলরেডি আছে, এটাকে বলা হয় অনেক সময় ফার্স্ট কস্ট। অতীতের কস্ট বলা হয়ে থাকে। সো সাঙ্ক কস্ট হচ্ছে যে কস্টটা অলরেডি ইনকার্ড করেছে এবং
আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে দ্যাট ক্যান নট বি অ্যাভয়েডেড, এবং এই কস্টটাকে আমি বাদ দিতে পারবো না বর্তমানের কোনো ডিসিশনের মাধ্যমে। তাহলে এই ধরনের কস্ট গুলাকে সাঙ্ক কস্ট বলা হয়ে থাকে। ঠিক আছে, তারপরে আমরা শিখলাম হচ্ছে ফিউচার কস্ট দ্যাট ডোন্ট ডিফার বিটুইন অল্টারনেটিভস। আচ্ছা, ফিউচার কস্ট কোনগুলো? আমি দুটো অল্টারনেটিভ নিয়ে যখন চিন্তা করব, এই দুটো অল্টারনেটিভের জন্য যদি ওই কস্টটা আমার দরকার হয়ে থাকে ফিউচারে, এই জন্য ওইটাকে বলা হয় যে কমিটেড কস্ট। যে কোনো কমিটেড কস্ট এবং যা ইন ফিউচারে পরিবর্তন হবে না, যেই অল্টারনেটিভটা আমি পছন্দ করি না কেন, যেই অল্টারনেটিভটা পছন্দ করি না কেন, আমার এই এই কস্টটা, এই কমিটেড কস্টটাকে আমি বাদ দিতে পারবো না, সো ডিসিশনের জন্য এটা ম্যাটার করবে না। এখন আমরা কমিটেড কস্টে, স্যার বুঝি নাই স্যার কমিটেড কস্টে স্যার এক্সাম্পল দেওয়া যায়? কমিটেড কস্টের একটা এক্সাম্পল হচ্ছে আমরা যেটাকে ফিউচার কস্ট বলতেছি, যা ফিউচার কস্ট তাই কমিটেড কস্ট। এটা এক্সাম্পল হচ্ছে আপনার কাছে একটা, আমরা গত ক্লাসে ওই এক্সাম্পলটা আমরা ইউজ করেছিলাম। আপনার কাছে একটা নিউ মার্কেটে আপনার কাছে একটা শোরুম আছে, এই শোরুমের ভাড়া হচ্ছে প্রতি মাসে 1,00,000 টাকা। আপনি আপনি প্রতি মাসে এই 1,00,000 টাকা করে পেমেন্ট করতে হবে ভাড়া বাবদ। এখন আপনি সেখানে ক্রোকারিজ বিজনেস করেন, ক্লথিং বিজনেস করেন, অথবা অন্য কোনো বিজনেস করেন না কেন, ওই ভাড়াটা কিন্তু আপনাকে দিতে হবে। এটা হচ্ছে কমিটেড ফিক্সড কস্ট। এরকম বহু এক্সাম্পল আছে আরো। মানে ফিউচার যে কস্ট গুলো আপনার ভবিষ্যতে অবশ্যই হবে, এই অল্টারনেটিভের জন্য, যে কোনো অল্টারনেটিভের জন্য এই কস্ট গুলোকে বলা হয় কমিটেড কস্ট অথবা ফিউচার কস্ট। এবং এই কস্ট গুলো যদি দুটো অল্টারনেটিভে যদি সেম হয়ে থাকে, তাহলে আমি ডিসিশনের জন্য এই কস্টকে কনসিডারেশনে নিব না। এখন রিলেভেন্ট কস্ট গুলোকে আমরা আইডেন্টিফাই করব, অথবা ইররিলেভেন্ট কস্ট গুলোকে আইডেন্টিফাই করব। করে আমি যখন ইররিলেভেন্ট কস্ট গুলোকে বাদ দিয়ে রিলেভেন্ট কস্ট গুলো নিয়ে অ্যানালাইসিস করে একটা ডিসিশনে যাব, দেন আমরা আমাদের সঠিক ডিসিশনে পৌঁছতে পারবো। গত ক্লাসে আমরা একটা এক্সাম্পল দেখে আসছিলাম, এটা আমাদের এই মুহূর্তে দরকার নাই, আমরা তো অন্য একটা অ্যানালাইসিস চলে যাবো আজকে। আমরা আজকে দেখবো হচ্ছে অ্যাডিং অর ড্রপিং, না এটা দেখবো না, আমরা আরেকটা দেখবো। ডিসিশন মেকিং এর জন্য অনেকগুলো অপশনস থাকে বা অনেকগুলো ইস্যুস থাকে, যেগুলো আমরা এই ডিসিশন রিলেভেন্ট কস্টিং অ্যানালাইসিস আমরা করে থাকি। এই অপশনগুলো হতে পারে একটি নতুন মেশিন আপনি নেবেন কিনা, অথবা মেক অর বাই এই দুটো ডিসিশনের একটাতে যাবেন কিনা, প্রোডাক্ট মিক্স অ্যানালাইসিস, অথবা অ্যাডিং অর ড্রপিং সেগমেন্ট। আপনি একটা বিজনেস পরিচালনা করেন, আপনার একটা ডিপার্টমেন্ট অথবা একটা সেগমেন্ট অথবা একটা প্রোডাক্ট লাইন আপনি রাখবেন না বন্ধ করে দিবেন, এই ধরনের ডিসিশন গুলো আমরা এখান থেকে নিয়ে থাকি। তাহলে অনেকগুলো অপশন নিয়ে আমরা এখানে চিন্তা করে থাকি এই ডিসিশন মেকিং এর রিলেভেন্ট কস্টিং এর চ্যাপ্টারে। আমাদের বইতে আমাদের সিলেবাসে প্রথমে আছে কি এরকম, মানে এই যে মানে আপনি বলছেন স্যার লিজ এবং বাই, এগুলোর জন্য কি ম্যাথ আছে? আছে আছে আছে, অনেকগুলো ম্যাথ আছে, এবং আমাদের পরীক্ষায়ও আসছে এরকম অনেকগুলো অঙ্ক। আচ্ছা, এখন আমরা একটা অপশন নিয়ে দেখব, সেটা হচ্ছে মেক অর বাই ডিসিশন। মেক অর বাই ডিসিশন, যে আমি একটা প্রোডাক্ট মেক করব না বাই করব, এই জিনিসটা আমরা কিভাবে দেখব। আচ্ছা, আমরা
একটা ডিসিশন নিয়ে কাজ করব, সেটা হচ্ছে মেক অর বাই। A decision concerning whether an item should be produced internally or purchased from an outside supplier is called a make or buy decision. আমার কাছে একটা ফ্যাক্টরি আছে, এই ফ্যাক্টরিতে একটা আইটেম অথবা একটা প্রোডাক্ট আমি ইন্টারনালি প্রডিউসড করতে পারি, অথবা আমি নিজে প্রডিউসড না করে বাইরে থেকে কিনে নিতে পারি। ঠিক আছে, এখন এই ডিসিশনে পৌঁছতে গেলে আমাদেরকে কিছু লজিক মেনটেন করতে হবে। আমরা গত ক্লাসে আমরা দেখে আসছিলাম যে ডিসিশন মেকিং এর জন্য বা রিলেভেন্ট কস্ট অ্যানালাইসিস এর জন্য আমরা একটা প্রসিডিউর অবলম্বন করি। সেই প্রসেসটা বা সেই সূত্রটাই আমরা সব সময় ফলো করে থাকব। আমরা একটা এক্সাম্পল এখানে দেখি আজকে। Essex manufactures part 4A that is currently used in one of its product. একটা কোম্পানি Essex, সে ম্যানুফ্যাকচার করে থাকে পার্ট 4A। এটা একটা কম্পোনেন্ট, তার সে যে প্রোডাক্টটা তৈরি করে তার একটা কম্পোনেন্ট হচ্ছে পার্ট 4A that is currently used in one of its product। তার একটা প্রোডাক্টের জন্য এই কম্পোনেন্টটা প্রয়োজন হয়। আচ্ছা, the unit cost to make this part is follows. এই পার্টটা তৈরি করতে গেলে ম্যাটেরিয়াল দরকার হয় 9 টাকার, লেবার দরকার হয় 5 টাকার, ভেরিয়েবল ওভারহেড হচ্ছে 1 টাকা, অ্যামোর্টাইজেশন অফ স্পেশাল ইকুইপমেন্ট, যে ইকুইপমেন্টের মাধ্যমে এই পার্টটা তৈরি করা হয়ে থাকে সেই পার্টের অ্যামোর্টাইজেশন কস্ট হচ্ছে 3 টাকা প্রত্যেকটা ইউনিটের জন্য। সুপারভাইজার স্যালারি 2 টাকা, জেনারেল ফ্যাক্টরি ওভারহেড হচ্ছে 10 টাকা। জেনারেল ফ্যাক্টরি ওভারহেড হচ্ছে ওভারঅল ফ্যাক্টরি যে ওভারহেড আসে তার একটা অ্যালোকেশন এই কম্পোনেন্টের উপরে, এই ইউনিটের উপরেও দেওয়া হয়। ইন টোটাল কস্ট হচ্ছে 30 টাকা। এটা হচ্ছে ইউনিট কস্ট। ইন টোটাল প্রোডাক্ট কস্ট বলতে পারি, ইউনিট কস্ট আমরা বলতে পারি। দ্য স্পেশাল ইকুইপমেন্ট যেটা আমরা তৈরি করি পার্ট 4A is used to manufacture part 4A has no resale value. এখন যেই ইকুইপমেন্ট দিয়ে আমি এই কম্পোনেন্টটা তৈরি করি, এই কম্পোনেন্টটা তৈরি করার জন্য যে ইকুইপমেন্ট আমি ব্যবহার করে থাকি এটার অন্য কোনো ইউজ নেই এবং এটার কোনো রিসেল ভ্যালুও নেই। জেনারেল ফ্যাক্টরি ওভারহেড ইজ অ্যালোকেটেড অন দ্য বেসিস অফ ডিরেক্ট লেবার আওয়ার্স। আচ্ছা, যতক্ষণ ফ্যাক্টরিতে এই ইউনিটের জন্য যতটুকু আমি লেবার অ্যালোকেট করে থাকি বা দরকার হয়ে থাকে ঠিক ততটুকু ফ্যাক্টরি ওভারহেড অ্যালোকেশন আমরা এই ইউনিটের জন্য আরোপ করে থাকি বা অ্যালোকেট করে থাকি। The 30 total unit cost is based on 20,000 parts produced each year. প্রতি বছর 20,000 পার্টস তৈরি করি, এই হিসাব করে আমাদের এই কস্টিং স্ট্যান্ডার্ডটা দাঁড় করানো হয়েছে। এখন অপশন হচ্ছে যে কি an outside supplier has offered to provide the 20,000 parts at a cost of 25,000 per part. আমি যে পার্টটা তৈরি করতে 30 টাকা খরচ হয়, একজন আউটসাইড সাপ্লায়ার আমাকে অফার করলো যে 25 টাকা করে আমি আপনাকে এটা সাপ্লাই করব, আপনি নিজে থেকে প্রোডাকশন করলে তো আপনার 30 টাকা খরচ হয়, সো আপনি এটা না করে আমার থেকে নেন। এখন আমাকে প্রশ্ন করা হয়েছে যে শুড উই অ্যাকসেপ্ট দ্য সাপ্লায়ার্স অফার, যে সাপ্লায়ার আমাকে অফার করেছেন এই অফারটা আমরা কি অ্যাকসেপ্ট করব কিনা। আমরা এই পর্যন্ত অনেকটুকুই করলাম। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা? প্রথম প্রশ্নটা আমরা করলাম হচ্ছে যে কি এসেক্স ম্যানুফ্যাকচারিং কোম্পানি একটা কম্পোনেন্ট তৈরি করে, এই কম্পোনেন্টটা তার একটা প্রোডাক্টের জন্য দরকার হয়, এই কম্পোনেন্টের কস্ট হচ্ছে 30 টাকা। এই 30 টাকার ব্রেকডাউনটা দেওয়া আছে। এখন আমি যদি এই 30 টাকা এই 30 টাকা দিয়ে নিজে তৈরি না করি, একজন আউটসাইড সাপ্লায়ার থেকে আমি 25 টাকা দিয়ে এটা নিতে পারি। আর সেই ক্ষেত্রে আমার একটা সমস্যা আছে, সেটা হচ্ছে যে ইকুইপমেন্ট দিয়ে আমি এই প্রোডাক্টটা তো এই কম্পোনেন্টটা তৈরি করি ওই ইকুইপমেন্টের আর কোনো কাজ থাকবে না। এবং এখানে আরো ইস্যু আছে যে কি
এই কস্টের মধ্যে ফ্যাক্টরি জেনারেল ওভারহেড, সুপারভাইজারের স্যালারি, অ্যামোর্টাইজেশন, অনেকগুলো ফিক্সড এক্সপেন্সেস দেওয়া আছে। এটা হচ্ছে আমার প্রশ্ন, এটা হচ্ছে আমার টোটাল প্রশ্নের ইয়ে। এখন আপনাকে প্রশ্ন করা হয়েছে যে কি আমি কি এই সাপ্লায়ার অফারটা অ্যাকসেপ্ট করব? স্যার আপনাদের কারো কোনো ইস্যুস আছে কিনা? স্যার অ্যামোর্টাইজেশনের ওই ইস্যুটা আরেকবার একটু বলবেন, মানে ওইটার কনসেপ্টটা। আচ্ছা, অ্যামোর্টাইজেশন হচ্ছে যে ইকুইপমেন্ট দিয়ে তৈরি করা হয়, আমরা তো গতকালকে ডেপ্রিসিয়েশন বা অ্যামোর্টাইজেশন নিয়ে আলাপ করে আসছি। ওই ইকুইপমেন্টের খরচটা তো আমি কি করব, অ্যালোকেট করব। কোথায় অ্যালোকেট করব? ওই ইউনিট প্রতি আমি অ্যালোকেট করব। সে ফর এক্সাম্পল আমি যে ইকুইপমেন্টটা দিয়ে আমি এই কম্পোনেন্টটা তৈরি করি, ওই ইকুইপমেন্টের দাম হচ্ছে সে ফর এক্সাম্পল কত করি আমরা এখানে, আমার হচ্ছে 3 টাকা, 3 টাকা হলে 60,000 টাকা। 60,000 টাকার একটা ইকুইপমেন্ট আমার কাছে আছে, যেটা দিয়ে আমি কম্পোনেন্টটা তৈরি করি। এখন এই 60,000 টাকাটা আমাকে কি করতে হবে, অ্যালোকেট করতে হবে। কিসের বেসিসে করবো? এখানে আমরা ইউনিটের বেসিসে করতেছি। সে ফর এক্সাম্পল আমি 20,000 পার্ট তৈরি করি, ওই কম্পোনেন্টের দাম যদি 60,000 টাকা হয়, তাহলে আমি 20,000 দিয়ে ভাগ করলে হবে 3 টাকা। তাহলে প্রতি ইউনিটের জন্য অ্যামোর্টাইজেশন কস্ট হচ্ছে 3 টাকা, অথবা ডেপ্রিসিয়েশন কস্ট হচ্ছে 3 টাকা। শুধু কি স্যার এটার ভিতর ডেপ্রিসিয়েশন কস্টটাই আসবে? এখানে ডেপ্রিসিয়েশন না লিখে ওনারা অ্যামোর্টাইজেশন লিখলেন, একই কনসেপ্ট। ও আচ্ছা, কোথাও ডেপ্রিসিয়েশন, কোথাও অ্যামোর্টাইজেশন, কোথাও ডিপ্লেশন, যেখানে যে কনসেপ্ট লিখে, বাট কনসেপ্ট ইজ সেম। স্যার লাস্টেরটা স্যার কি বলেন? অ্যামোর্টাইজেশন আর একটা ইমপ্লাইশন, ডিপ্লেশন। ও ডিপ্লেশন। আচ্ছা স্যার, ডিপ্লেশনটা ইউজ করা হয়ে থাকে আপনার খনিজ প্রোডাক্টের ক্ষেত্রে। স্যার 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 মাঝখানে অনেকক্ষণ বিদ্যুৎ ছিল না, আমি মোবাইলের ডাটা দিয়ে ঢুকতে চাচ্ছিলাম, তাও পাই নাই স্যার। যদি সময় থাকে ক্লাসের শেষে, যে লবেলের একটা কথা আছে না, অ্যাডিং আর ড্রপ, স্যার যদি কাইন্ডলি এটা একটু অ্যাটেন্ড করতে পারতাম ভালো হতো। অ্যাডিং ড্রপিং আমরা করি নাই, আমরা শুধু মেক অর বাই ডিসিশনে আসছি আজকে। মেক অর আচ্ছা বাই স্যার, ডিসিশন আমি আবার শীটটা দেখতেছি, হার্ড কপিটা আমার কাছে আছে, আমি ভাবলাম যে একটু হার্ডলি যাই স্যার। আচ্ছা, না ঠিক আছে, অসুবিধা নেই। স্যার অ্যামোর্টাইজেশন যেটা বললেন স্যার, পার ইউনিট 3 টাকা, এটা কি 1 বছরের জন্য? বুঝি নাই। মানে অ্যামোর্টাইজেশন যে স্যার পার ইউনিট 3 টাকা স্যার, এটা কি 1 বছরের জন্য স্যার? 3 টাকা হচ্ছে একটা ইউনিটের জন্য। আপনি যদি ওই একটা ইউনিটের জন্য হচ্ছে 3 টাকা করে ডেপ্রিসিয়েশন কস্ট। মানে স্যার এটা ডিউরেশন কত দিন স্যার, মানে 1 বছরের? এটা 1 বছর। এখন আসলে 1 বছর 3 বছর আমার আসলে এটা চিন্তা করারই দরকার নেই, কারণ আমি এখন ইউনিট নিয়ে চিন্তা করতেছি। একটা ইউনিটের কস্ট হচ্ছে আমার 30 টাকা, এটার ব্রেকডাউনটা আমরা বুঝলাম কিনা। এখন আমি বছর, মাস, পিরিয়ড কোনো কিছু আসলে এই মুহূর্তে আমার চিন্তা করার দরকার নেই, ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে যে কি আমরা 30 টাকা দিয়ে নিজে তৈরি করব না 25 টাকা দিয়ে সাপ্লায়ার থেকে নিব? স্যার সাপ্লায়ারের অফার অ্যাকসেপ্ট করব, কারণ এখানে আচ্ছা। আমাদের কস্ট কম হচ্ছে। কম আছে স্যার। আচ্ছা তাহলে আমরা দেখি, আমাদের একটা অ্যানালাইসিস করি। আমরা প্রথমে বললাম যে আমরা একজন অ্যাকাউন্টেন্ট, আমরা কোনো ফিগার দেখে ডিসিশন নিব না, ফ্যাক্ট নিয়েও আলোচনা করব, এবং আমাদের ডিসিশন মেকিং এর যে লজিক গুলো আছে সেই লজিক গুলো আমরা আগে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার পর যদি এটা রিলেভেন্ট হয়ে থাকে, আমি দেন ডিসিশনে যাব। আমরা সেই জন্য বলে আসছি যে কি রিলেভেন্ট কস্ট অ্যানালাইসিসের মূল ফ্যাক্ট হচ্ছে যে কি যে কস্ট গুলো রিলেভেন্ট, যে কস্ট গুলো আমাকে ম্যাটার করবে, যেগুলো আমাকে এফেক্টেড করবে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমরা গত ক্লাসে দেখে আসছিলাম যে যদি কোনো একটা ডিসিশনের মাধ্যমে কস্ট বেড়ে যায়, অথবা কস্ট কমে যায়, অথবা রেভিনিউ বেড়ে যায়, অথবা রেভিনিউ কমে যায়, অথবা ইনফ্লো কমে, অথবা ইনফ্লো বেড়ে যায়, এই ধরনের ইস্যুস গুলো যখন থাকবে, সেগুলো নিয়েই আমরা আসলে অ্যানালাইসিস করে থাকি। আদারওয়াইজ অনেকগুলো তথ্য দেওয়া থাকবে, সেগুলো আমাদের জন্য রিলেভেন্ট না, ঠিক আছে? আমরা এইবার আমাদের রিলেভেন্ট কস্ট অ্যানালাইসিসে আমরা একটু আসি। এখানে দেখেন, এটা একটু মনোযোগ সহকারে দেখতে হবে। এখানে দুটো অপশনই লেখা হয়েছে, মেক অর বাই ডিসিশন। এখন আমাকে তৈরি করতে হবে 20,000 ইউনিট। 1 বছরে আমার রিকোয়ারমেন্ট হচ্ছে 20,000 ইউনিট। এই 20,000 ইউনিট
যদি আমি তৈরি করি আমার কত টাকা খরচ হয়, আর আমি যদি আউটসাইড সাপ্লায়ার থেকে ক্রয় করি তাহলে আমাদের কত টাকা খরচ হয়। প্রথম অপশনটা আমরা দেখি, দেখেন আউটসাইড সাপ্লায়ার থেকে যদি আমি ক্রয় করি আমার খরচ হবে 25 টাকা করে, 25 টাকা ইন্টু 20,000 ইউনিট, তাহলে হবে কত? 5 লক্ষ টাকা। তাহলে বাই করলে আমার লাগবে 5 লক্ষ টাকা, আর অন্য কোনো অপশন নিয়ে আমার চিন্তা করার দরকারই নেই। আচ্ছা, আর যদি আমি তৈরি করি আপনার কি দেখা যায়, দেখেন মেটেরিয়াল লাগবে 9 টাকা, 9 টাকা ইন্টু 20,000 1,80,000। লেবার লাগবে 5 টাকা, 5 ইন্টু 20,000 1 লক্ষ টাকা। ভেরিয়েবল ওভারহেড হচ্ছে 1 টাকা ইন্টু 20,000, তাহলে 20,000 টাকা। অ্যামortization অফ ইকুইপমেন্ট, আমরা রিলেভেন্ট কস্টিং অ্যানালাইসিসে বলে আসছিলাম যে সাঙ্ক কস্ট নিয়ে আমরা ডিসিশন মেকিং করব না। সাঙ্ক কস্টকে এবং ফিউচার কস্ট বা কমিটেড ফিউচার কস্টকে আমরা যদি দুটো অল্টারনেটিভে সেম হয়ে থাকে তাহলে ডিসিশন মেকিং থেকে এগুলো বাদ দিব। তাহলে সাঙ্ক কস্ট হচ্ছে আমার ডেপ্রিসিয়েশন আর অ্যামortization, এটা হচ্ছে আমার জন্য সাঙ্ক কস্ট। আমি যদি মেক করলেও এই অ্যামortization আমার যাবে, যদি বাইও করি আমার জন্য লাগবে। সো মেকও আমি এটা লিখবো না, বাইকেও আমি এটা লিখবো না, এটা ডিসিশন মেকিং থেকে আমরা ফেলে দিব। তাহলে ডিসিশন মেকিং এ আমি এটাকে আনলাম না, কারণ এটা আমার ডিসিশন মেকিং কে ম্যাটার করছে না। সুপারভাইজার স্যালারি আমি মেক করলে লাগে, বাই করলে লাগে না, কারণ সুপারভাইজার স্যালারি এটা একটা অপশন দিয়ে দেওয়া উচিত ছিল যে সুপারভাইজারকে অন্য জায়গায় ট্রান্সফার করে দেওয়া হবে, ঠিক আছে? কারণ সাধারণত সুপারভাইজারদের স্যালারি বা সুপারভাইজারদের জবটা হয় তার যেখানে কাজ আছে তাকে সেখানে ট্রান্সফার করে দিয়ে কাজটা করানো হয়, কারণ সাধারণত তাদেরকে বসিয়ে রাখা হয় না। সেজন্য আমি মেক করলে আমার সুপারভাইজারকে স্যালারি দিতে হবে, বাই করলে লাগবে না, কারণ বাই করলে আমি হয় তাকে বিদায় করে দিব, অথবা তাকে আমি অন্য কাজে লাগাবো। সো এটাও ডিসিশন মেকিং এর জন্য ম্যাটার। জেনারেল ফ্যাক্টরি ওভারহেড 10 টাকা করে, যেটা আমি মেক করলেও লাগবে, বাই করলেও লাগবে, কারণ এই জেনারেল ফ্যাক্টরি ওভারহেড কনসেপ্টে হচ্ছে যে কি এটা অ্যাভয়েড করা যাবে না, কারণ কোম্পানি নিজে তৈরি করলেও এই জেনারেল ওভারহেড লাগবে এবং বাই করলেও লাগবে। সো এটা হচ্ছে ফিউচার কস্ট, দুটো অল্টারনেটিভের মধ্যে এটা কোনো পার্থক্য হচ্ছে না, বিদায় আমরা ডিসিশন মেকিং এ এটাকেও আনবো না। স্যার আমরা যেহেতু এটা তৈরি করছি না, তাহলে ফ্যাক্টরিটার বিষয়টা কি এখানে আসবে স্যার? ফ্যাক্টরিটা আমার এখানে যে তৈরি করতেছি না, মানে আমার ফ্যাক্টরি লাগতেছে না, আমার তো এটা ডিসিশন মেকিং কিভাবে আসবে স্যার? কোনটা? জেনারেল ফ্যাক্টরি ওভারহেড স্যার আমি তো তৈরি করতেছি না, তাহলে এখানে ফ্যাক্টরি ওভারহেডটা আসে কিভাবে? জেনারেল ফ্যাক্টরি ওভারহেডের কনসেপ্ট হচ্ছে একটা কোম্পানিতে অনেকগুলো প্রোডাক্ট তৈরি হলে অথবা একটা প্রোডাক্টে তৈরি হয়, তার একটা কম্পোনেন্ট হচ্ছে পার্ট 4A। পার্ট 4A আমি এখন তৈরি না করে বাই করব কিনা, কিন্তু পার্ট 4A ছাড়াও 4A B C D E F G H আরো অনেকগুলো কম্পোনেন্ট আছে যেগুলো ফ্যাক্টরিতে তৈরি হবে। এই জন্য কনসেপ্ট বলা হচ্ছে যে কি আমার একটা প্রোডাক্টের জন্য এই কম্পোনেন্টটা ধরা হয়, কিন্তু আপনাকে বলা হয়নি যে আপনি ফ্যাক্টরি ক্লোজ করে দিচ্ছেন, এই জন্য বলা হচ্ছে যে কি জেনারেল ফ্যাক্টরি ওভারহেড। এবং এই জন্যই কনসেপচুয়ালি বলা হয়ে থাকে যে জেনারেল ফ্যাক্টরি ওভারহেড অ্যাভয়েড করা যাবে না আপনি যদি একটা নির্দিষ্ট পার্ট আপনি বাইরে থেকে ক্রয় করেন, ঠিক আছে? এখন আপনি যদি একটা কোম্পানিতে চাকরি করেন, আপনার প্রোডাক্টটা কি স্যার? আপনি যে কোম্পানিতে চাকরি করেন কি প্রোডাক্ট এটা? স্যার সাবান। স্যার সাবান। আচ্ছা, সাবানের জন্য অনেকগুলো ম্যাটেরিয়াল দরকার হয়। আমি এখন আপনাকে যদি বলি যে আপনি সাবানটা প্যাক করার জন্য একটা প্যাকেট বাইরে থেকে কিনে নিতে হয়, এখন অপশন দুটো, আপনার কাছে প্যাকিং সেকশন আছে সেখানে আপনি প্যাকেটটা তৈরি করবেন, নাকি আপনি বাইরে একজন আউটসাইড সাপ্লায়ার থেকে এই প্যাকেটটা আপনি কিনে নেবেন। দুটো অপশন, এই দুটো অপশন নিয়ে যখন আপনি অ্যানালাইসিস করবেন, আপনার জেনারেল যে ফ্যাক্টরি ওভারহেড, আপনার বেতন, অ্যাডমিনের বেতন, সিকিউরিটির বেতন বা অন্যান্য যে অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড গুলো আছে, আপনার ইউটিলিটি রেন্ট, আদার যে ওভারহেড গুলো আছে, এগুলো কি বাদ দেওয়া যাবে? যাবে না। হ্যাঁ, এখানেও একই কনসেপ্ট। আপনাকে বারবার আমি বলছি যে কি আমি একটা প্রোডাক্ট তৈরি করি, তার একটা কম্পোনেন্ট নিয়ে আমি অ্যানালাইসিস করতেছি, আমি পুরো প্রোডাক্ট নিয়ে কিন্তু অ্যানালাইসিস করছি না। আবার যদি এমন হয়
আপনি 10টা প্রোডাক্ট তৈরি করেন, তার ভিতরে একটা প্রোডাক্ট আপনি মেক করবেন না বাই করবেন ডিসিশন মেকিং এর জন্য অ্যানালাইসিস করেন, সেক্ষেত্রে কিন্তু জেনারেল ফ্যাক্টরি ওভারহেড অ্যাভয়েড করার সুযোগ নাই। যদি কোম্পানি তাহলে স্যার আমরা এটা খালি রাখলাম কেন? খালি রাখছে হচ্ছে এটা হচ্ছে ফিউচার কস্ট, আপনাকে যে বেতন দেওয়া হবে এটা হচ্ছে ফিউচারে আপনাকে বেতন দেওয়া হবে, আমাদের এবং আপনি যদি মেক করেন আপনাকে বেতন দেওয়া হবে, যদি বাই করেন তাতেও বেতন দেওয়া হবে। যদি দুটো অপশনে আমি টাকাটা লিখি তাহলে রেজাল্টটা কি? সে ফর এক্সাম্পল এখানে 10 টাকা করে আমি লিখলাম 2 লক্ষ টাকা, 10 টাকা করে আমি এখানে লিখলাম 2 লক্ষ টাকা, এবং বাই যেখানে এখানেও আমি লিখলাম 2 লক্ষ টাকা, তাহলে সেম অ্যামাউন্ট দুপাশে আমি লিখলাম, তাহলে হোয়াট ডাজ ইট মিন? জি স্যার বুঝা গেছে। এটা কোনো কিছু মিন করছে না, তাই না? না আপনি সান কস্ট 3 টাকা করে 20,000 করে হলে 60,000 টাকা, মেক করলেও 60,000 টাকা, এবং এই ইকুইপমেন্টের যেহেতু রিসেল ভ্যালু নাই, এটার অন্য কোনো ইউজও নাই, আপনি বাই করলেও কিন্তু ওই ইকুইপমেন্ট আপনার কাছে রয়ে যাচ্ছে, আপনাকে কিন্তু অ্যামোর্টাইজ করে ফেলতে হবে, ডেপ্রিসিয়েশন করে ফেলতে হবে। সো মেক করলেও 60,000, বাই করলেও 60,000, তাহলে এখানে কিন্তু এটার কোনো ইমপ্লিকেশনস নাই। ঠিক আছে স্যার? স্যার জেনারেল ফ্যাক্টরি ওভারহেড একটা ওয়ান কাইন্ড অফ ফিক্সড অ্যাসেট, আর ফিক্সড অ্যাসেট তো আমার মানে ওই যে যেটা হচ্ছে মানে আপনার মেক করলে ওটা দিতে হবে, আর যদি বাই করি তাহলে তো আমার ফিক্সড এক্সপেন্সটা তো আমার দিতেই হবে। জি স্যার, দিতে হবে। আবার এখানে অনেকগুলো ফিক্সড কস্ট আছে ম্যাটার করে, যেমন সুপারভাইজার স্যালারি, সুপারভাইজারের যে স্যালারি এটাও কিন্তু ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট হলেও আপনি যখন ওই কম্পোনেন্ট আপনি মেক করলে আপনার লাগতেছে, যখন আপনি বাই করবেন ওই সুপারভাইজারকে আপনি বিদায় করে দিবেন, আপনি আপনার ফ্যাক্টরিতে এটা উৎপাদন করবেন না, বাই করবেন, তখন ফ্যাক্টরিকে আপনি কি করবেন? লে অফ করবেন। ওই ফিক্সড কস্ট কিন্তু আপনার নাই হয়ে যাচ্ছে। ঠিক আছে, অনেক সময় ফিক্সড কস্ট আমরা ওই বলছি না, যে কি ফিক্সড কস্টের মধ্যে যেই ফিক্সড কস্টটা আপনার অ্যাভয়েড করতে পারতেছেন না, আমরা এখানে কনসেপচুয়ালি আনতেছি কি যে ফিক্সড কস্টটা আপনি অ্যাভয়েড করতে পারতেছেন না, আনঅ্যাভয়েডেবল কস্ট অথবা কমিটেড ফিক্সড কস্ট, যেটা ফিউচার আপনার অবশ্যই আপনার ঘটবে, এই কস্টগুলোকে আপনি ডিসিশন মেকিং থেকে বাদ দিয়ে দেন, যেহেতু এটা ইররিলেভেন্ট। জি স্যার। এখন স্যার মানে আমার কথা হচ্ছে যে মানে জেনারেল ফ্যাক্টরি যে ওভারহেড এই জিনিসটা কোথায় আসবে তাহলে? যেহেতু আমি এখানে লিখি নাই স্যার, আমি আপনাকে বলি, আমরা এই ডিসিশন মেকিং বা রিলেভেন্ট কস্টিং যে আমরা করতেছি, এটা কিন্তু অ্যাকাউন্টিং রেকর্ডের মাধ্যমে করি না। আপনাকে বুঝতে হবে যে কি, যখন দুটো অপশন নিয়ে আমি চিন্তা করতেছি, যখন ডিসিশন মেকিং এর ইস্যু আছে, তখন আমরা কিছু রিলেভেন্ট কস্ট, ইররিলেভেন্ট কস্ট নিয়ে আমরা আলোচনা করি। যেমন অপরচুনিটি কস্টের যদি আমি বলি, অপরচুনিটি কস্ট কি অ্যাকাউন্টিং এ কোথাও রেকর্ড আছে? রেকর্ড হয় না স্যার। আপনাকে আমি যদি বলি, আপনি এখন একটা জব করেন, যেখান থেকে আপনি বেতন পান 20,000 টাকা, এখন আপনার ফ্যামিলি বললো যে আপনাকে এমবিএ করতে হবে, কারণ এমবিএ না করলে আপনাকে বিয়ে করানো যাবে না। ঠিক আছে, এখন আপনি চাকরি ছেড়ে দিলেন, এমবিএ তে পড়তে গেলেন, তাহলে এমবিএ তে পড়তে গেলে আপনার 1 বছর সময় লাগবে, 12 মাস, প্রতি মাসে 20,000 টাকা করে আপনার কি হচ্ছে? অপরচুনিটি লস হচ্ছে। ঠিক আছে, তাহলে এই অপরচুনিটি লসটা কি কোথাও রেকর্ড আছে? না স্যার। এখানেও ঠিক সেম জিনিস, আমরা যখন ডিসিশন মেকিং এর অঙ্ক করব, আমরা তখন অ্যাকাউন্টিং এর রেকর্ড হচ্ছে কি হচ্ছে না এই ধরনের ইস্যু নিয়ে আমাদের মাথায় আসার দরকার নাই। ঠিক আছে, আমরা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর যেই স্যার আমি তো বলবো স্যার, মনে করেন স্যার আমার একটা কোম্পানি আছে, সেক্ষেত্রে আমি সাবান উৎপাদন করবো, আপনি যেটা বললেন যে সাবানের প্যাকিংটা করব। এখন আমার তো শুধু সাবান মানে আমার একটা কোম্পানি আছে, আমার এখানে তো শুধু সাবান না, আমার আরো প্রোডাক্ট আছে, সেক্ষেত্রে আমার অফিসে জিএম আছে, ম্যানেজার আছে, তাদেরকে তো আমার স্যালারি দিতেই হবে। দিতে হবে। আমি যদি সাবানের যে প্যাকিংটা আমরা করবো, যে প্রোডাক্টটা নিবো, এটা যদি আমি বাই করি, তাহলে আমার ম্যানেজারের বেতন দিতে হবে। তো এই জন্য স্যার কস্টিং এ স্যার ম্যানেজারের বেতনটা মানে যেটা ঠিক ফ্যাক্টরি ওভারহেড সেটা আসবে না স্যার, রাইট স্যার? জি 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 জি। এবং আমরা মোটামুটি মনে হয় বুঝতে পারছি। আপনি বাসায় খাবেন না হোটেলে খাবেন? যদি আপনি বাসায় খান, বাসায় যিনি কাজ করেন, কাজের একজন মানুষ আপনি রাখলেন, তার বেতন আপনাকে দিতে হবে। আপনি বাইরে খেলেও আপনাকে বেতন দিতে হবে। আপনি যদি ওকে দিয়ে রান্না করাই খান, যে আপনি যে কাজের মানুষটা রাখলেন, যে শেফটা আপনি রাখলেন বাসার জন্য, কাজের জন্য, তাহলে ওর বেতনটা আপনার ডিসিশন মেকিং এর
হ্যাম্পার করবে না বা এটা ডিসিশন মেকিং এর এফেক্ট করবে না। আচ্ছা, এখন আমরা যদি আমাদের একজন হ্যান্ড রেজ করেছিলেন, কে জানি হ্যান্ড রেজ করলেন? স্যার, রিজিয়া ম্যাডাম, জি বলেন। স্যার এখানে যে আমরা এই ইকুইপমেন্টটা, এটা তো বলাই ছিল যে স্পেশালি এই প্রোডাক্টটা উৎপাদনের জন্য আমাদের এই ইকুইপমেন্টটা, তো আমরা যদি উৎপাদনই না করি তাহলে তো আমাদের ইকুইপমেন্টটাও লাগবে না। আর যখন করতেছি তখন তো আমাদের ইকুইপমেন্ট আসতেছে, তো ডেপ্রিসিয়েশন তো আসতেছে, তো ডেপ্রিসিয়েশনটা ক্যালকুলেশন হয় না স্যার? আর যদি ক্যালকুলেশন না করি তাহলে তো এটা অ্যাকুরেট হচ্ছে না, যে আমার ডেপ্রিসিয়েশনের কস্ট আমি ক্যালকুলেট করছি না। আমরা ডেপ্রিসিয়েশন ক্যালকুলেটও করব, অ্যাকাউন্টিং রেকর্ডেও সেটা থাকবে। এখন দু জায়গায় থাকবে, আপনার অপশন হচ্ছে দুটো, মেক অর বাই। মেক করলেও আপনার ইকুইপমেন্টের ডেপ্রিসিয়েট করে ফেলতে হবে, আর যদি আপনি বাইও করেন এখানেও কিন্তু এখানেও করতে হবে, থাকবে। এটা অ্যাকাউন্টিং রেকর্ডে দু জায়গায় থাকবে। কমন দেখি আমরা বাদ দিয়েছি, আমরা কমন এবং এটা সাঙ্ক, আমাদের মূল কনসেপ্ট হচ্ছে সাঙ্ক। আমরা বারবার বলে আসছি যে কি, যে ওই কস্টটা, দুটো অপশন, ওই কস্টটা দ্যাট হ্যাজ অলরেডি বিন ইনকার্ড, এবং আমার বর্তমানের কোন ডিসিশনের মাধ্যমে এটার কোনো পরিবর্তন হয় না, তাহলে এটা হচ্ছে সাঙ্ক কস্ট। সাঙ্ক কস্ট আমি ডিসিশন মেকিং এ আনবো না, এটা হচ্ছে আমার মূল কনসেপ্ট। আপনি যদি ওইটা ভুলেও যান, আপনি অ্যামortization করলেন, ডেপ্রিসিয়েশন আপনি রেকর্ড করলেন 60,000 টাকা, এবং বাইয়ের ক্ষেত্রে আপনি 60,000 টাকা করলেন, সেই ক্ষেত্রে কিন্তু ডিসিশন সেম আসবে, উত্তর কিন্তু সেম। আচ্ছা, এখন রিজিয়া ম্যাডাম বলেন, আমি যদি মেক করি 3,60,000 40,000 টাকা খরচ হবে, বাই করলে 5 লক্ষ টাকা খরচ হবে, আপনার উত্তর কি? জি স্যার। মেক করলে 3,40,000 টাকা খরচ হয়, বাই করলে 5 লক্ষ টাকা আপনাকে পেমেন্ট করতে হবে, তাহলে কোনটা করবেন? স্যার আমি মেক করব, কিন্তু স্যার এখনো আমার কনফিউশন রয়ে গেছে যে আমি যদি মানে বাই করি তাহলে তো আমি ইকুইপমেন্টটা কিনার প্রশ্নই আসে না, আর না কিনলে এটা ডেপ্রিসিয়েশন কেন আসবে বাই, আর না আসলে তো প্লাস মাইনাস দুইটা সমান হচ্ছে না। মেশিনটা আগেই কেনা, মেশিনটা আগেই কেনা। The special equipment used to manufacture part for has no resale value. আপনি ওই বিজনেসের মধ্যে আছেন এবং ওই ইকুইপমেন্টটা আপনার কেনা, আপনি এটা আপনার কোনো ডিসিশন মাধ্যমে আপনি এটাকে আর রিসেলও করতে পারতেছেন না। বুঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি, মানে এটা কিনা হয়ে গেছে এখানে। জি 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 ম্যাডাম, আমি আপনাকে একটা এক্সাম্পল দিই। আপনি একটা বাসায় ভাড়া থাকেন, ভাড়া হচ্ছে সে ফর এক্সাম্পল 20,000 টাকা, ঠিক আছে? এখন আপনার খেয়াল হলো যে আপনি বাসাটা থাকুক, আপনি কিছুদিন আপনার খেয়াল খুশি মতো আপনি হোটেলে গিয়ে থাকবেন। বাসায় তো গ্যাঞ্জাম করবে কে? এটা ক্লিন করো, এটা ওয়াশ করো, বিছনা ঠিক করো, বিভিন্ন ধরনের প্রবলেম আছে না। বাসা ভাড়া আছে, ঠিক আছে থাক, আমি এখন প্রতি রাতে হোটেলে থাকবো। তাহলে এই বাসা ভাড়াটা যে আপনি দিচ্ছেন, এটা আপনার ডিসিশনের জন্য কোনো কাজে আসবে না, ঠিক আছে? এখন আমরা আরেকটা এক্সাম্পল আপনাকে দিলাম, যে আপনার কাছে একটা শোরুম আছে, বারবার বলছি এই জন্য যে আপনার কাছে একটা শোরুম আছে, যে শোরুমটা আপনি ক্লথিং ইন্ডাস্ট্রি দেন, ব্রোকারেজ ইন্ডাস্ট্রি দেন, যেই দেন না কেন, কিন্তু ওই খরচটা অবশ্যই আপনাকে বহন করতে হবে, আপনার এটা অ্যাভয়েড করার কোনো সুযোগ নেই, ঠিক আছে? আচ্ছা, the special equipment has no resale value and is a sunk cost. আচ্ছা, আমরা কেন জেনারেল ফ্যাক্টরি ওভারহেডটা নিলাম না? not avoidable and is irrelevant. If the product is dropped, it will be reallocated to other products. আপনি যদি এই কম্পোনেন্টটা আপনার তৈরি না করেন, তাহলে ওই কোম্পানির কিন্তু এই খরচ কমবে না, এই যেহেতু অ্যালোকেটেড ফিক্সড কস্ট, এই কস্টটা অন্য কোনো কম্পোনেন্টের উপরে আপনাকে অ্যালোকেট করে দিতে হবে। তাহলে কোম্পানি অ্যাজ এ হোল আপনার এই খরচটা কমানোর কোনো সুযোগ নেই। সো শুড মেক অর বাই, ডিসিশন রুলস কি? In deciding whether to accept the outset supplier's offer, এটা একটু মুখস্থ করে ফেলতে হবে। Assess isolated relevant cost of making the part by eliminating sunk cost and the future cost that don't differ between alternatives or making or buying the parts. এই দুটো খরচকে আমরা যখন আলাদা করে ফেললাম এবং রিলেভেন্ট কস্ট গুলো নিয়ে আমরা আলোচনায় আসলাম, তখন আমাদের ডিসিশনকে আমরা
আমরা ডিসিশন নিতে পারলাম, তখন আমাদের ডিসিশন হবে কি আমরা মেক করব বাই করব না। স্যার আমরা আরো 1 মিনিট সময় দিব, আর কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা অন্য টপিকসে চলে যাব। স্যার আমার একটা ছিল, মানে আমরা যদি অ্যামোর্টাইজেশন কস্ট আর ওই যে জেনারেল ফ্যাক্টরি ওভারহেড, এটা যদি আমরা বোথ সাইডে যদি দেখাই দিতাম, অর্থাৎ মেক অপশন এবং বাই অপশন দুই সাইডে যদি আমরা লিখে দিতাম, তাহলে তো আমরা ডিসিশন নিতে পারতাম। ওটা কি দেওয়া যাবে কিনা? যাবে, কিন্তু আমরা যে রুলস শিখে আসছি, আমরা যে ডিফারেন্সিয়াল কস্ট অ্যানালাইসিস বলতেছি, আমরা যে রিলেভেন্ট কস্ট অ্যানালাইসিস বলতেছি, সেটা আর হচ্ছে না। আপনি দুটো আইটেম বসালেও রেজাল্ট কিন্তু সেম আসবে, ডিসিশনও সেম আসবে। ডিসিশন কিন্তু ভুল হবে না, কিন্তু এই চ্যাপ্টারটার নামে হচ্ছে রিলেভেন্ট কস্ট অ্যানালাইসিস অথবা ডিফারেন্সিয়াল অ্যানালাইসিস। রিলেভেন্ট কস্ট অ্যানালাইসিস না করলে এক্সামিনার আপনাকে হয়তো মার্কস নাও দিতে পারে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। স্যার আমি স্লাইড পাইনি, আমি আমার ইমেলটা দিয়েছিলাম। স্লাইড পাননি না? মৌসুমী আক্তার না? না জি স্যার, জি স্যার। সেকেন্ড লাইনে থাকা ইমেল অ্যাড্রেসটা নিয়ে ফেলি না। মৌসুমী আক্তার 389। জি স্যার। আপনার ইমেল অ্যাড্রেসটা আমার কাছে আগেও দেখা যাচ্ছে, এটার কারণ কি? এর আগের কোনো ক্লাসে কি আপনি অ্যাটেন্ড করেছিলেন? স্যার 389 আর 61 দুটো তো আলাদা আলাদা স্যার। মৌসুমী ঠিক আছে না? mousumi@ter389@gmail.com। কি বললেন স্যার? বলছিলাম যে স্যার আইডি দুইটা আলাদা স্যার, একটা হচ্ছে 389 আর কি, এটা ওটা আর একটা ছিল স্যার। 389টা আলাদা ছিল মানে বুঝতে পারি নাই। ওইটা আর একটা ছিল আর কি। স্যার আপনি বলছিলেন যে মৌসুমী আক্তারের মানে জিমেল আপনার কাছে আগেও ছিল, আগেও মেইল করেছিলেন, সেটা বলেছিলেন। এটা তো স্যার 389, তো ওটার পরে কোডটা অন্যটা 61 ছিল মেবি। 61 ছিল? আচ্ছা যাই হোক, এখন তো কারেক্ট লিখলাম না? মৌসুমী, ওটা আপনার ইমেল অ্যাড্রেস ঠিক আছে? দেখতে পাচ্ছেন আপনি? স্যার আমার ইমেল অ্যাড্রেস ঠিক আছে 389। আপনি আমার স্ক্রিনের দিকে লক্ষ্য করেন, এটা কি ঠিক আছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি পাঠিয়ে দিব একটু, ওই আমার ক্লাস শেষ করলে আমি পাঠিয়ে দিব আপনাকে। জি স্যার। আচ্ছা আমরা অন্য একটা কনসেপ্টে যাচ্ছি, অ্যাডিং অর ড্রপিং সেগমেন্ট। স্যার এটা কি শেষ হয়ে গেল স্যার? আগে মেক অর বাই ডিসিশন শেষ।
মানে এখানে আমরা সান কস্ট আর ফিউচার কস্টটা বাদ দিব স্যার। মেক অর বাই ডিসিশন করতে গেলে যে রুলসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এটা, ইন ডিসাইডিং ওয়েদার টু অ্যাকসেপ্ট দ্য আউটসাইড সাপ্লায়ার অফার, আপনাকে করতে হবে রিলেভেন্ট কস্ট গুলোকে আইডেন্টিফাই করতে হবে এবং ইররিলেভেন্ট কস্ট গুলোকে বাদ দেওয়ার পর আপনি ডিসিশনে চলে যাবেন। স্যার এটা কি সেভিংস ফ্রম ভেরিয়েবল এক্সপেন্স ওই নিয়মে করা যাবে না মেক অর বাই ডিসিশনটা? বুঝি নাই স্যার এইটা কি ওই যে আপনি যেটা করেছিলেন যে সেভিংস ফ্রম ভেরিয়েবল এক্সপেন্স থেকে নেট ইফেক্টটা বের করে ওইভাবে করা যাবে না, যে অল্টারনেটিভ যে না, ওইটা এই কনসেপ্টটা এখানে কাজে আসবে না, ওইটা একটা আরেকটা অ্যানালাইসিস ছিল। এটা করতে গেলে ওভাবে আসবে না। এখানে একটু মেক অর বাইটা আপনি যে অঙ্ক যেভাবেই দেখেন না কেন, যে বইটা ফলো করেন না কেন, এভাবেই করতে হবে এবং ডিসিশন রুলসটা আপনাকে মনে রাখতে হবে। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আমরা অ্যাডিং আর ড্রপিং সেগমেন্টটা দেখব। এটা দেখার পর আমরা মোটামুটি ডিসিশন মেকিং এ বা রিলেভেন্ট কস্ট অ্যানালাইসিস আমরা একটু সময় বেশি নিব, কারণ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর আমাদের কিছু চ্যাপ্টার আছে যে কি আপনাদের এর পরবর্তী 2-3টা সাবজেক্টের সাথে বা 2-3টা লেভেলে আপনাদের কাজে আসবে। তার মধ্যে এটা একটা ডিসিশন মেকিং ইস্যুগুলো রিপিটেডলি আপনাদের পরীক্ষায় আসবে এবং রিপিটেডলি চ্যাপ্টার ওয়াইজ আসবে। এটা অ্যাভয়েড করার সুযোগ পাবেন না। সে ফর এক্সাম্পল সিবিপি কিন্তু এই লেভেলের পর মনে হয় সাধারণত থাকবে না, কিন্তু ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর রিলেভেন্ট কস্টিং অ্যানালাইসিস বা ডিসিশন মেকিং এর ইস্যুগুলো তো প্রত্যেকটা স্টেপসে আরো অ্যাটলিস্ট আরো 2টা স্টেপসে আপনারা পাবেন। এবং সেখানে কিন্তু এই অ্যাডিং ড্রপিং সেগমেন্ট মেক বাই ডিসিশন, নতুন মেশিন কিনবেন না পুরাতন মেশিনে আপনি কাজ করবেন, এই ইস্যুগুলো কিন্তু রিপিটেডলি আসে। আচ্ছা, one of the most important decision manager make is whether to add or drop a business segment such as product or a store. একটা কোম্পানির একটা প্রোডাক্ট অথবা একটা ডিপার্টমেন্ট অথবা একটা স্টোর অথবা একটা রিজিয়ন কে ড্রপ করবে কিনা অথবা নতুন করে কোনো কিছু অ্যাড করবে কিনা, এই ডিসিশনটা এর মাধ্যমে আমরা করে থাকি। লেটস সি হাউ রিলেভেন্ট কস্ট শুড বি ইউজড ইন দিস ডিসিশন। আচ্ছা, অ্যাডিং অর ড্রপিং সেগমেন্ট একটা এক্সাম্পল আমরা দেখি। Due to the declining popularity of digital watch, Nobel Company's digital watch lines has not reported a profit for several years. An income statement for last 2 years is shown on the next screen. Nobel Company তার একটা সেগমেন্টের নাম হচ্ছে ডিজিটাল ওয়াচ, এবং এই কোম্পানিটা বা এই সেগমেন্টটা রিপিটেডলি অথবা মানে কন্টিনিউয়াসলি লস শো করতেছে। এখন এটার মূল কারণ হচ্ছে যে কি এই ওয়াচটা এখন মার্কেটে পপুলারিটি কমে গেছে, এটা চলছে না। এখন আমি এই সেগমেন্টটাকে রাখবো কি রাখবো না, এটা দেখতে গেলে আমার একটা ইনকাম স্টেটমেন্ট দেখতে হবে। তার ইনকাম স্টেটমেন্টটা দেখলেই আমি ডিসিশনে যেতে পারবো। ইনকাম স্টেটমেন্ট আমরা একটু দেখি। সেলস 5 লাখ, সেলস থেকে all variable expenses, variable manufacturing cost, variable shipping cost, commission, all variable expenses বাদ দেওয়ার পর থাকে হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন। এখন আমরা তাহলে একটু খেয়াল করি, ডিজিটাল ওয়াচ কোম্পানির সেলস হচ্ছে 5 লাখ, 2 লাখ হচ্ছে তার ভেরিয়েবল এক্সপেন্সেস, আর সেখান থেকে কন্ট্রিবিউশন আসে হচ্ছে 3 লক্ষ। বেসিক্যালি এই সেগমেন্ট থেকে 3 লক্ষ টাকা কন্ট্রিবিউশন আসে, ঠিক আছে। তাহলে ফিক্সড এক্সপেন্সেস গুলোকে আমরা যখন বাদ দিব, ফিক্সড জেনারেল ফ্যাক্টরি ওভারহেড, লাইন ম্যানেজার স্যালারি, অ্যামortization অফ ইকুইপমেন্ট, অ্যাডভার্টাইজমেন্ট, রেন্ট, জেনারেল অ্যাডমিন এক্সপেন্সেস, এই সবগুলো খরচ মিলে হচ্ছে 4 লাখ টাকা। এখন সিএম আসে হচ্ছে 3 লাখ। 4 লাখ টাকা যখন আমি ফিক্সড কস্ট গুলো বাদ দেই, তাহলে এই সেগমেন্টটা রিপোর্ট শো করে, এই সেগমেন্টটা লস করে। এখন এই সেগমেন্টটা কি আমি কি বাদ দিব কিনা? ইফ ডিজিটাল ওয়াচ লাইন হ্যাজ ড্রপড, এটাকে যদি আমি ড্রপ করে দেই, দ্য ফিক্সড জেনারেল ফ্যাক্টরি ওভারহেড 60,000
general administrative expenses 30,000 will be allocated to other product lines because they are not avoidable. তাহলে ডিসিশন মেকিং এর জন্য আপনার সহজ করে দিল যদি এই সেগমেন্টটা বন্ধ করে দিই 60,000 জেনারেল ফ্যাক্টরি ওভারহেড 30,000 অ্যাডমিন ওভারহেড অ্যাডমিন এক্সপেন্সেস এই কস্টগুলো কোম্পানির বাদ দিতে পারবে না এই কোম্পানিগুলো এই খরচগুলো হচ্ছে আনএভয়েডেবল আমি যদি এই সেগমেন্টটা বন্ধ করে দিই তাহলে এই কস্টগুলোকে অন্য সেগমেন্টের উপর এগুলোকে দিতে হবে আরেকটা আমাকে লজিক দিচ্ছে যে দ্য ইকুইপমেন্ট used to manufacture digital watch has no resale value or alternative use আমার যে ডেপ্রিসিয়েশন করে থাকি বা অ্যামortization আমরা করলাম 50,000 এই 50,000 এর অন্য কোনো মানে ওই ইকুইপমেন্টের অন্য কোনো ইউজ নাই বা আমি এটাকে রিসেলও করতে পারি না বা এটার কোনো সেলভেজ ভ্যালু অথবা এটার স্ক্র্যাপ ভ্যালু কোনো কিছুই অবশিষ্ট নেই আমি যদি এই সেগমেন্টটা বন্ধ করে দেই কিন্তু ওই 50,000 কিন্তু চলতেই থাকবে এখন প্রশ্ন হচ্ছে শুড Lovell retain or drop the digital watch segment এটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন কি বুঝতে পারলাম স্যার আচ্ছা এখানে একটা ডিসিশন রুলস আছে ডিসিশন রুলস হচ্ছে কি Lovell should drop it drop করবে the digital watch segment only if its fixed cost savings exceed lost contribution margin এখানে দেখেন তাহলে প্রশ্নটার দিকে আমরা পুরোপুরি একটু মনোযোগ দেই এই সেগমেন্টটা যদি আমি বন্ধ করে দেই আমার সেলস কিন্তু হবে না ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট কিন্তু হবে না ভেরিয়েবল শিপিং কস্ট হবে না কমিশন দিতে হবে না স্যালারি অফ লাইন ম্যানেজার বন্ধ হয়ে যাবে অ্যাডভার্টাইজমেন্ট কস্ট বন্ধ হবে রেন্ট ফ্যাক্টরি স্পেস বন্ধ করে দিতে পারবো অথবা অন্য কোনো অল্টারনেটিভ ইউজ করতে পারবো ঠিক আছে কিন্তু কিছু জিনিস আমি অ্যাভয়েড করতে পারবো না তাহলে এখানে দুটো ডিলেমা একটা হচ্ছে যে কি আমি যদি বন্ধ করে দিই আমার সিএমটা ক্লোজ হয়ে যাবে আমি সিএমটা হারাবো ইন টোটালে কি আমি সিএম হারাবো এবং আরেকটা ইস্যু হচ্ছে যে কি এটা বন্ধ করে দিলেও আমার কিন্তু কিছু ফিক্সড কস্ট কন্টিনিউ করবে যদি ফিক্সড কস্ট গুলো কন্টিনিউ করে সেক্ষেত্রে ডিসিশনটা এই জিনিসটা আমরা আবার করব অঙ্কটা করার পর এটা আবার যখন করব তখন আপনাদের মাথায় এই জিনিসটা পুরোপুরি আসবে এখন দেখেন আমরা একটা কারেক্ট অ্যানালাইসিস করি কন্ট্রিবিউশন মার্জিনের সলিউশন আমরা একটু দেখি যদি আমি এই সেগমেন্টটা বন্ধ করে দেই আমি সেলস ভেরিয়েবল এক্সপেন্সেস এগুলো বাদ দিয়ে একদম নেট করে চলে আসলাম আমাদের বেসিক্যালি আমাদের ড্রপ করবে হচ্ছে যদি ওইটাকে এই সেগমেন্টটাকে আমি ড্রপ করি তাহলে আমার সিএমটাও ড্রপ করবে সিএমটাও আমার কি হয়ে যাবে নাই হয়ে যাবে আমি সিএম যে আমাকে কন্ট্রিবিউশন করতেছিল আমার পকেটে আসছিল ইনফ্লো হিসাবে এটা কিন্তু আর থাকছে না 3 লক্ষ টাকা কি হয়ে যাবে নাই হয়ে যাবে বা এটা আমি লস করব আচ্ছা এটা আমি লস করব আর যদি এই সেগমেন্টটা বন্ধ করে দিই এই খরচগুলো কিন্তু কন্টিনিউ করবে স্যালারি অফ দ্য লাইন ম্যানেজার অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সেস আচ্ছা অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সেসও কিন্তু অ্যাভয়েড করা যাবে আমরা হ্যাঁ ঠিক আছে আমরা যেটা পড়ে আসছিলাম সেটা ঠিক আছে স্যালারিটা অ্যাভয়েড করতে পারবো অ্যাডভার্টাইজমেন্টটা বাদ দিতে পারবো রেন্টটাও বাদ দিতে পারবো এখানে প্রশ্নে বলা নাই বাট এটার মূল লজিকটা হচ্ছে যে কি আমি যে প্রিমিসেসে এই সেগমেন্টটা আমি তৈরি করি বা বিক্রি করে থাকি না কেন আমি যদি ওই পোর্শনটুকু ক্লোজ করে দিই বন্ধ করে দিই তখন রেন্টটাও আমাকে আর দিতে হবে না তাহলে এই কস্টটা আমি সেভিংস করতে পারবো তাহলে কোন কোন ফিক্সড কস্ট গুলোকে আমি অ্যাভয়েড করতে পারবো সেগুলো আমি নিয়ে আসছি তাহলে আমি অ্যাভয়েড করতে পারবো হচ্ছে 2,60,000 কিন্তু এদিক দিয়ে সিএম হারাবো হচ্ছে 3 লক্ষ টাকা ঠিক আছে 3 লক্ষ টাকা সিএম হারাবো আর খরচ খরচ অ্যাভয়েড করতে পারবো হচ্ছে 2,60,000 টাকা সো আমার এখানে নেট ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে 40,000 টাকা রিমেম্বার amortization on equipment with no resale value is not relevant to the decision since it is a sunk cost and it is not avoidable আমরা মোটামুটি ডিসিশনে চলে আসছি ডিসিশন রুলসটা আমরা আবার স্যার এটা কোশ্চেন ছিল স্যার আচ্ছা আমরা কোশ্চেনটা নেই হ্যাঁ বল
স্যার হচ্ছে আমরা হচ্ছে যদি মানে সেগমেন্টটা বাদ দিয়ে দিই তাহলে ওই ফ্যাক্টরিটা আমরা কি করব? ওই ফ্যাক্টরিতে অন্য কাজে ব্যবহার করতে পারছি না। ফ্যাক্টরিটা কি করবো মানে ফ্যাক্টরির কি ইস্যু আসছে বলেন তো? কোন কোন প্রশ্নটা ফ্যাক্টরিতে নিয়ে আসছে স্যার? স্যার এখানে আজান দিচ্ছে তো হয়তো শুনতে পাবেন না হয়তো। আচ্ছা আপনি বলেন। স্যার হচ্ছে আমরা যদি ওই মানে প্রোডাক্টটা বা ওই সেগমেন্টটা যদি বাদ দিয়ে দিই তাহলে আমার ওই ফ্যাক্টরিটা কি করবো? ফ্যাক্টরিতে অন্য কাজে আমি ব্যবহার করতে পারছি না সেই ক্ষেত্রে। আচ্ছা আমি বলি, প্রশ্ন হচ্ছে এখান থেকে একটা বড় কোম্পানি তার একটা প্রোডাক্ট লাইন আমরা যখন সেগমেন্ট অ্যানালাইসিস করব, আমরা রিপিটেডলি বলে আসছি যে যখন আমরা সেগমেন্ট অ্যানালাইসিস করব ওই সেগমেন্টটাকে আমি ড্রপ করব না রিটেইন করব, অথবা নতুন কোন সেগমেন্টকে আমি অ্যাড করব কিনা অথবা না করব কিনা, এই ধরনের ডিসিশন গুলো এখান থেকে আমরা নিয়ে থাকি। এখন এক্ষেত্রে মূল কনসেন্ট্রেশন হচ্ছে যে কি আমি অ্যাজ এ হোল কোম্পানি নিয়ে চিন্তা করতেছি। ওই কোম্পানির একটা সেগমেন্ট নিয়ে যখন আমি আলাপ করব, কোম্পানি বন্ধ করব কিনা এই ডিসিশন কিন্তু আমরা যাচ্ছি না, ঠিক আছে? একটা সেগমেন্ট বন্ধ করবো কিনা, অথবা একটা প্রোডাক্ট লাইন বন্ধ করে দিব কিনা, অথবা একটা ইউনিট বন্ধ করবো কিনা, অথবা একটা ডিপার্টমেন্টকে আমি ক্লোজ করবো কিনা, এই ডিসিশন গুলোতে আসতেছি। তাহলে ফ্যাক্টরি কিন্তু বন্ধ করছি না, ফ্যাক্টরির কোনো কোম্পানির অ্যাজ এ হোল কোনো ইস্যু নিয়ে আমি আলাপ করছি না। স্যার 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 এমন যদি হয় ওই আমরা হচ্ছে যে ওই সেগমেন্টে মানে যেই কাজগুলো করতাম আমরা হচ্ছে ওই সেগমেন্ট বাদ দিয়ে দিলে ওই ফ্যাক্টরি দ্বারা অন্য কোনো কাজ যদি না হয়, এমন যদি হয় না, ওইরকম তো হবেই। আমি তো ওই জন্য বলছি যে সেগমেন্ট অ্যানালাইসিস, ওই জন্য তো আমি বলছি যে এটা সেগমেন্ট অ্যানালাইসিস। এরকম যদি হয় তাহলে তো ডিসিশন মেকিং এর অপশন গুলো চেঞ্জ হবে। তার মানে স্যার ওইটা যদি আমি ব্যবহার করতে না পারি স্যার তাহলে তো ওইটার মানে ওইটার পিছনে খরচ করে তো আমার লাভ হচ্ছে না স্যার, তাহলে ওই খরচটা বাদ হচ্ছে না স্যার। আচ্ছা আমরা 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 আসলে ওভাবে চিন্তা করছি না। আমাদের কনসেপ্টটা হচ্ছে একটা কোম্পানি অ্যাজ এ হোল চিন্তা করি। আমাকে প্রথমে বুঝতে হবে যে কি জেনারেল ফ্যাক্টরি ওভারহেডটা কি। বেসিক্যালি জেনারেল ফ্যাক্টরি ওভারহেড হচ্ছে যে কি কোম্পানির অ্যাজ এ হোল ফ্যাক্টরি ওভারহেডটাকে আমি সেগমেন্ট ওয়াইজ অ্যালোকেট করে দিই। আমি যখন একটা সেগমেন্টকে বন্ধ করে দিব, ওই জেনারেল ফ্যাক্টরি ওভারহেডটা বা আমার যে জিএম কে রাখলাম, ওই জিএম আমার কয়েকটা সেগমেন্ট দেখলো, কিন্তু একটা সেগমেন্ট বন্ধ করে দিলে কিন্তু জিএম এর স্যালারিটা বন্ধ হচ্ছে না, কোম্পানি অ্যাজ এ হোল খরচটা রয়ে যাচ্ছে। এখন এরপরের যে লাইনটা আমরা দেখতেছি স্যালারি অফ লাইন ম্যানেজার, মানে যে প্রোডাক্টটা তৈরি করে তার স্যালারি, যদি আমি ওই ইউনিটটা বন্ধ করে দিই ওই লাইন ম্যানেজারকে আমি কিন্তু ক্লোজ করতে পারি বা ওকে বিদায় করে দিতে পারি, অথবা ওকে আমি অন্য কাজে লাগাইতে পারি। অ্যামোর্টাইজেশনটা বা ডেপ্রিসিয়েশনটা হচ্ছে কি আমি যদি ওই ইকুইপমেন্টের কোনো মানে রিসেল ভ্যালু না থাকে এবং এইটা কন্টিনিউ করে যায়, আমি এটা দিয়ে অন্য কোনো কাজও করতে না পারি, তাহলে এই কস্টটা আমার সাঙ্ক হয়ে যায়। আমি যদি এই ডিজিটাল ওয়াচটা বন্ধ করে দিই তাহলে অ্যাডভার্টাইজমেন্ট লাগবে না, ফ্যাক্টরি স্পেস আছে আমার রেন্টের এবং সেটার জন্য রেন্ট দিতে হয়। যদি আমি ডিজিটাল ওয়াচটা বন্ধ করে দিই তাহলে ওই ফ্যাক্টরিটাও বন্ধ করে দিব বা ওই রেন্টটা আমাকে আর দিতে হচ্ছে না। জেনারেল ফ্যাক্টরি ওভারহেড হচ্ছে 30,000 টাকা, যেটা আমি ফ্যাক্টরি বন্ধ করে দিলেও এই খরচটা আমার কন্টিনিউ করবে। এখান থেকে আমরা গিয়ে ডিসিশন মেকিং এর ইস্যুগুলো নিয়ে আলাপ করব। ডিসিশন মেকিং এর রুলসটা হচ্ছে যে কি আমরা অলওয়েজ ইররিলেভেন্ট কস্ট গুলো, আনঅ্যাভয়েডেবল কস্ট গুলোকে অথবা সাঙ্ক কস্ট গুলোকে বাদ দিয়ে দিব। এটা রুলস। বাদ দিয়ে দেওয়ার পর যখন আমরা অ্যানালাইসিস করব দেন আমরা ডিসিশনে যেতে পারবো। আমাকে আগে প্রশ্নটা ক্লিয়ারলি বুঝতে হবে, কনসেপ্টটা মাথায় রাখতে হবে। স্যার বাশার সাহেব বলেন। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। স্যার আমার শুনতে পাচ্ছি স্যার আমি যদি সিলেবাসটা স্যার মানে বুঝে থাকি তাহলে মনে হচ্ছে অ্যাডিং এবং ড্রপিং দা সেগমেন্ট, এইটা কি স্যার আমাদের সিলেবাসে আছে স্যার? এটা তো মনে হচ্ছে এটা আমাদের সিলেবাসে নাই। আমাদের ডিসিশন মেকিং এর সিলেবাসে হচ্ছে মেক অর বাই ডিসিশন এবং আরেকটা হচ্ছে প্রোডাক্ট মিক্স আছে। কিন্তু দেখা যায় যে কি আমাদের যারা এক্সামিনার এটা এই কনসেপ্টটা খুব পপুলার কনসেপ্ট তো এবং খুব ইজি একটা কনসেপ্ট, যার কারণে এখান থেকে প্রশ্ন চলে আসে। এই জন্য আমরা এই জিনিসটা একটু কুইক দেখে নিচ্ছি। আপনি যদি মনে করেন স্যার আমার বোঝার দরকার নাই বাদ দিতে পারেন। আর একটা কোশ্চেন আসলে তো অবশ্যই
আমি আরেকটা ইস্যু আপনাদেরকে বলে আসছি যে অ্যাডিং এন্ড ড্রপিং সেগমেন্ট, এটা কিন্তু আপনি ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এ পাবেন, এখানেও পাবেন, আরো অনেকগুলো কনসেপ্টের মধ্যে পাবেন। সো এই কনসেপ্টটা আপনি না বুঝে থাকতে পারবেন না, কি আপনাকে বুঝতেই হবে। ওকে স্যার, ওকে এই স্যার, জন্য থ্যাংক ইউ আমরা একটু দেখে নিচ্ছি। থ্যাংক ইউ স্যার। তার কারণ স্যার স্যার আমি তো ওটা বিষয় বলছিলাম, সেটা হচ্ছে স্যার আমি সাপোজ ওই সেগমেন্টে হচ্ছে শুধু ওয়াচ আমি হচ্ছে প্রডিউস করি, তো ওই সেগমেন্টে আমি যে ওয়াচটা যদি বাদ দিই তাহলে আমার দেখা যাচ্ছে যে অন্য কোনো প্রোডাক্ট ওই ফ্যাক্টরি দ্বারা আমি উৎপাদন করতে পারছি না। তাহলে ওই ফ্যাক্টরি পিছনে যদি জেনারেল খরচ আমি করে তো লাভ হচ্ছে না স্যার। তাহলে আমি ওই কনসেপ্টে যাচ্ছি না তো, আপনার ওই কনসেপ্টে আমি নাই তো। আমি তো বারবার বলছি যে কি একটা কোম্পানি এজ এ হোল চিন্তা করছি। আপনি যদি ওইরকম করে থাকেন যে একটা ফ্যাক্টরি, ওই ফ্যাক্টরিটার আপনি সেগমেন্ট ড্রপ করতেছেন না, ফ্যাক্টরিটা আপনি ক্লোজ করে দিচ্ছেন, কোম্পানিটা আপনি ক্লোজ করে দিচ্ছেন, তখন ডিসিশন মেকিং এর অপশন গুলো চেঞ্জ হয়ে যাবে। এখানে ওইরকম একটা কনসেপ্ট আছে যে লবেল কোম্পানির ডিজিটাল ওয়াচের যেই ফ্যাক্টরিতে উৎপাদন করে ওই ফ্যাক্টরিটা আমি যখন ড্রপ করে দিব তখন এই রেন্টটা আমার লাগবে না। আপনার ওই কনসেপ্টের সাথে শুধু এই ইস্যুটা মিল আছে, আর অন্য কোনো কিছু মিল পাওয়া যাচ্ছে না স্যার। জি স্যার। আপনি এই অপশনটা নিয়ে যদি অন্যদিকে ইস্যু মন নিতে চান তাহলে অপশনগুলো ওভাবে চিন্তা করতে হবে, ঠিক আছে? আমি জানার জন্য জাস্ট বললাম স্যার। জি 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 ঠিক আছে। আচ্ছা আচ্ছা বলেন। উৎপাদনের সাথে সাথে মানে উৎপাদন বন্ধ করার সাথে যে কস্ট গুলো অফ হয়ে যায় স্যার, ওটাই তো সাঙ্ক কস্ট, এবং আমরা তো ওটাই তো সিএম থেকে বাদ দিব। না না না, উৎপাদন বন্ধ হয়ে গেলে যে খরচগুলো বন্ধ হয়ে যায় এটাকে সাঙ্ক বলতেছেন আপনি? জি স্যার। কেমনে শান্ত বলবেন? আনঅ্যাভয়েডেবল কস্ট, শান্ত অ্যাভয়েড করা। না না না, আমি গত 2 দিন ধরে একটা ইস্যু রিপিটেডলি বলে আসছি। সাঙ্ক কস্ট ইজ ফার্স্ট কস্ট। অতীতে ঘটে গেছে, অতীতে আপনি করে ফেলছেন, অতীতে আপনি খরচটা করে ফেলছেন, এবং ভবিষ্যতের বর্তমানের কোনো ডিসিশনের মাধ্যমে ওই ভবিষ্যতে ওই কস্টটাকে আপনি আর বাদ দিতে পারবেন না। এটা হচ্ছে সাঙ্ক কস্ট। আপনি কেন ওই অন্য কনসেপ্ট নিয়ে আসতেছেন সাঙ্ক কস্টের সাথে? আপনি বলছেন যে কি আপনি ফ্যাক্টরিটা বন্ধ হয়ে গেলে খরচটা বন্ধ হয়ে যাচ্ছে, সেটা তো সাঙ্ক কস্ট হচ্ছে না। স্যার আমরা এখানে যেটা বাদ দিছি না 3 লাখ টাকা থেকে, জি স্যার ওইগুলো তো আমার উৎপাদন বন্ধ হয়ে গেলে ওই খরচগুলো বন্ধ হয়ে যাচ্ছে, সেজন্য বাদ দিছি স্যার। এই যে এখানে স্যার 90,000, 1,70,000 আমরা কনসেপচুয়াল আসছি হচ্ছে আমি যদি এই ওয়াচটাকে আমরা ড্রপ করি তাহলে আপনার মূলত আপনার কি কি ড্রপ হয়ে যাবে? আপনি যদি এই ডিজিটাল ওয়াচটা বন্ধ করে দেন তাহলে আপনি কি বিক্রি করতে পারবেন কোনো কিছু? না স্যার, বিক্রি করতে পারবো। এটা রিলেটেড যে ভেরিয়েবল এক্সপেন্সেস গুলো হয় এটা কি আর হবে? না স্যার। এটা উৎপাদন করতে যে খরচগুলো হবে না। তাহলে এই দুটো বাদ দেওয়ার পর হচ্ছে সিএম, তাই না? তাহলে আপনি প্রথম থেকে স্টার্ট করে অঙ্কটা করতে পারেন, অথবা মূলত আপনি হারাচ্ছেন হচ্ছে সিএমটা, আপনার লস হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিনটা, তাই না? আপনি যদি ডিজিটাল ওয়াচ বন্ধ করে দেন বেসিক্যালি আপনি হারাবেন হচ্ছে, আপনার লস্ট হবে হচ্ছে সিএম। এই জন্য আমরা সিএম থেকে স্টার্ট করি, আমাদের রুলস হচ্ছে আমরা সিএম থেকে স্টার্ট করি। তাহলে সিএমটা আপনি হারাচ্ছেন। আগে সিএমটা আপনার জন্য পজিটিভ ছিল, সিএমটা আপনার জন্য ইনফ্লো ছিল, ঠিক আছে? এখন আপনি যদি ড্রপ করে দেন এটা পাচ্ছেন না, এটাকে আপনি লস্ট বলতেছেন, তাই তো? এই জিনিসটা আপনি হারাবেন, তাই তো? তাহলে এই সিএম আপনি হারালেন, আর এই সিএম যদি আপনি হারান সাথে সাথে আপনার এই কস্টগুলো আপনার অ্যাভয়েড করতে পারবো। তাহলে আপনি অ্যাভয়েড করতে পারেন হচ্ছে 2,60,000, আর যার জন্য আপনার সিএম লস্ট হবে যে 3 লক্ষ টাকা। তাহলে আপনি নেট ইফেক্ট হচ্ছে আপনি 40,000 টাকা, আপনি 40,000 টাকার আপনি নেট ডিসঅ্যাডভান্টেজেস হচ্ছে, আপনার অ্যাডভান্টেজ আর পাচ্ছেন না, আপনি ডিসঅ্যাডভান্টেজ পাচ্ছেন। সো আপনাকে কি করতে হবে? এই সেগমেন্টটাকে কন্টিনিউ করতে হবে, এটা আপনি আর ড্রপ করতে পারবেন না, এটাকে আপনাকে রিটেইন করতে হবে। স্যার এগুলাই যে অ্যাভয়েড করতে পারবো এটা বুঝতে হবে স্যার, মানে কোনটা কোনটা অ্যাভয়েড করতে পারবো? এটা কিন্তু রিপিটেডলি বলছি আপনাদেরকে, আপনারা কেন বুঝতেছেন না? এখানে এই ফিক্সড এক্সপেন্সেস গুলোর মধ্যে আপনি বলেন কোনটা কোনটা অ্যাভয়েড করা যাবে, আপনি নিজে বলেন তো দেখি পড়ে। জেনারেল ফ্যাক্টরি ওভারহেড আপনি কি অ্যাভয়েড করতে পারবেন? না স্যার, করা যাবে না। প্রশ্নে আপনাকে আবার বলেও দিচ্ছে জেনারেল ফ্যাক্টরি ওভারহেড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস আপনি অ্যাভয়েড করতে পারবেন না। তাহলে এটা যেটা অ্যাভয়েড করতে পারবেন না সেটা কি? আনঅ্যাভয়েডেবল, সেটা আনঅ্যাভয়েডেবল। আচ্ছা, তাহলে স্যালারি অফ লাইন ম্যানেজার আপনি অ্যাভয়েড করতে পারবেন?
তারপরে আপনি অ্যামোর্টাইজেশন ইকুইপমেন্ট অথবা ডেপ্রিসিয়েশন অফ ইকুইপমেন্ট অ্যাভয়েড করতে পারবেন না। অ্যাডভার্টাইজমেন্ট আপনি যদি ওয়াচ বন্ধ করে দিয়ে অ্যাডভার্টাইজমেন্ট অ্যাভয়েড করতে পারবেন, রেন্ট অ্যাভয়েড করতে পারবেন। ঠিক আছে? প্রিপজিশন উই আপু আমি এটা দেখতেছি অন পরে। নাকি ইন, জানি না। right preposition in on the sun the earth moves। আচ্ছা, ডিসিশন রুলসটা আমরা একটু পড়ি নি। লবেল শুড ড্রপ দ্য ডিজিটাল ওয়াচ করবে যদি অনলি ইফ ইট ইজ ফিক্সড কস্ট সেভিংস। ফিক্সড কস্টের সেভিংসটা যদি এক্সিড করে যায় লস্ট কন্ট্রিবিউশনকে। আমরা কি বুঝলাম এই কথাটা? ইফ একটু বুঝেন, ইফ ফিক্সড কস্ট সেভিংসটা যদি এক্সিড করে কন্ট্রিবিউশন মার্জিন সিএম কি, অর্থাৎ সিএম এর যদি ফিক্সড কস্ট আমি যেটা সেভ বেশি হয়ে যায় সেটা যদি বেশি হয় তাহলে আমি অ্যাভয়েড করব। উল্টোটা যদি বলি কন্ট্রিবিউশন মার্জিনটা যদি বেশি হয় ফিক্সড কস্ট সেভিংস থেকে, তাহলে আমি অ্যাভয়েড করব না। আমি যদি উল্টো ভাবে বলি, এবার এখানে আসেন প্রশ্ন। ওখানে বললো যে কি আপনার এই যে সেভিংসটা, এই সেভিংসটা যদি লস্ট কন্ট্রিবিউশনকে এক্সিড করে, তাহলে আমার এটা তো এক্সিড করতেছে না, তাই না? আমার এখানে 2,60,000, এখানে হচ্ছে 3 লক্ষ, তাহলে এক্সিড করবে কি? এখনো ঘাটতি রয়ে গেছে, এক্সিড করছে না। যদি এক্সিড করে আপনি ড্রপ করবেন, যদি এক্সিড না করে আপনি ড্রপ করবেন না। ঠিক আছে? এটাকে আমরা উল্টো ভাবে বলি, যদি আপনার লস্ট কন্ট্রিবিউশনটা হায়ার হয়, দেন কস্ট সেভিংস আপনি কি করবেন না? ড্রপ করবেন না, সেগমেন্টটাকে ড্রপ করবেন না। বুঝা গেল? আপনার সিএম যদি হায়ার হয় কস্ট সেভিংস থেকে আপনি কি করবেন না? এটাকে অ্যাভয়েড করবেন না, বা এটাকে আপনি ড্রপটাকে আপনি সেগমেন্টটাকে আপনি ড্রপ করবেন না। ঠিক আছে? আপনি দুভাবে চিন্তা করে মাথায় রাখতে পারেন। হ্যাঁ, রিটেইন করে যাবেন, মাথায় দুটো রাখতে পারেন। ইকুয়াল হলেও আপনি কন্টিনিউ করবেন, এটা হচ্ছে ডিসিশন প্রোডাক্ট থাকলো, আমি একটা প্রোডাক্ট মার্কেটে কন্ট্রিবিউশন থাকলো প্রোডাক্ট। হ্যাঁ, ইকুয়াল থাকলো মানে তো আপনার অনেকগুলো মানুষের এমপ্লয়মেন্ট হলো, আপনার মার্কেটে আপনার এক্সিস্টেন্স থাকলো, আপনি তো অ্যাটলিস্ট লস করতেছেন, আপনি মার্কেট থেকে হারিয়ে যাবেন কেন? তখন পর্যন্ত আপনি ইকুয়ালি থাকতেছেন, এবং আগামী বছর হয়তো আপনি আরো লাভ করতে পারেন। আর আপনি যদি ইকুয়াল থাকা অবস্থায় ক্লোজ করে দেন, তাহলে বিজনেস তো শেষ, অপরচুনিটি তো শেষ হয়ে গেল। আচ্ছা, আরেকটা হচ্ছে স্পেশাল অর্ডার আছে, আমরা একটু কুইক দেখে নিই। এটা প্রশ্ন মনে হয় আসবে না এটা থেকে। স্পেশাল অর্ডার, আমি একটা স্পেশাল অর্ডার নিব কিনা, এই ক্ষেত্রে আমরা একটু স্যার ওইখানে একটা 33 নম্বর একটা স্লাইড দেখতে পাচ্ছি স্যার। অ্যাডিং ড্রপে 33 নম্বর একটা স্লাইড দেখতে পাচ্ছি। অ্যাডিং ড্রপিং 33 নম্বর স্লাইড, এক সেকেন্ড। এটা জি স্যার। হ্যাঁ, কি সমস্যা এখানে বলেন? সমস্যা না স্যার, মানে স্লাইডটা স্কিপ করে যাচ্ছিলেন মনে হয়। এটা দরকার নেই, আমরা আসলে এই জিনিসটাকে পড়ে ফেলছি, এখানে এসে পড়ে ফেলছি, এবং এই জিনিসটাকে আরেকটা কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্ট দিয়ে ওনারা আলাপ করতেছেন আর কি। একই সেম জিনিসটা, আপনি যখন ডিজিটাল ওয়াচটা ড্রপ করবেন আপনার সেলস হারাবেন, ভেরিয়েবল কস্ট হারাবেন, ফ্রেট, কমিশন, এই জিনিসগুলো হবে না। ঠিক আছে? আপনি এটাকে আবার ডিফারেন্সিয়েট অ্যানালাইসিস করে আপনি করতে পারেন, রেজাল্ট সেম। এখানে আপনার 1 লক্ষ টাকা লস হয়, আর এটা যদি আপনি ড্রপ করেন আপনার 1,40,000 টাকা লস হবে, অথবা নেট লস হবে, আপনার লস বেড়ে যাবে হচ্ছে আরো উল্টো 40,000 টাকা। একই সেম অ্যানালাইসিস কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্টের মাধ্যমেও করতে পারবেন, এটাও একটা কারেক্ট অ্যানালাইসিস, সেম।
আমরা যে জিনিসটা এখানে শর্টকাট করলাম এটা এটা এখানে একটা ইয়েতে করা হলো। এখানে কি কোথাও সমস্যা আছে দেখেন? আচ্ছা, একটা স্পেশাল অর্ডার আমরা নিব কি নিব না, এটার মূল কনসেপ্টটা হচ্ছে যে কি আপনি এক্সিস্টিং আপনার একটা ফ্যাক্টরি আছে, এই ফ্যাক্টরিতে আপনার কিছু আইডল ক্যাপাসিটি আছে। যখন আপনার আইডল ক্যাপাসিটি থাকবে তখন আপনি এই একটা স্পেশাল অর্ডার আপনি নিবেন কিনা এই জিনিসটা নিয়ে আমরা এখানে একটু আলাপ করব। এখানেও কিছু রুলস আছে। জ্যাট ইনকর্পোরেশন রিসিভস ওয়ান টাইম অর্ডার দ্যাট ইজ নট কনসিডার্ড পার্ট অফ ইটস নর্মাল অনগোয়িং বিজনেস। উনি যে অনগোয়িং নর্মাল বিজনেস করে থাকেন এটার সাথে এটা রিলেটেড না, একটা স্পেশাল উনি অর্ডার পেলেন ওয়ান টাইম অর্ডার, এটা এখন কনসিডারেশনে নেবেন কিনা। জ্যাট ইনকর্পোরেশন মেক্স এ সিঙ্গেল প্রোডাক্ট উইথ এ ইউনিট ভেরিয়েবল কস্ট অফ টাকা 8, নর্মাল সেলিং প্রাইস হচ্ছে 20. So a foreign distributor offers to purchase 3000 units of 10 per unit. এখন আপনি একটা এক্সিস্টিং বিজনেসে আছেন, আপনার প্রোডাক্টের কস্ট হচ্ছে 8 টাকা, আপনি মার্কেটে বিক্রি করেন 20 টাকা। একজন ফরেইনার একটা ওয়ান টাইম অর্ডার আপনাকে করতে যাচ্ছে যে ভাই আমি 3000 ইউনিট আপনার থেকে কিনবো, এটা হচ্ছে যে কি ফরেন ডিস্ট্রিবিউটরের অফার। আপনাকে এটা চিন্তা বুঝতে হবে যে আপনি একটা এক্সিস্টিং মার্কেটে আপনি করেন সেখান থেকে না, আরেকটা রিজিয়ন থেকে আপনাকে বলে যে ভাই আমি 3000 ইউনিট আপনার থেকে কিনতে চাই, 10 টাকা করে দিব। এখন আপনি এই জিনিসটা নেবেন কিনা, এখানে আবার একটা ইস্যু আছে। অ্যানুয়াল ক্যাপাসিটি হচ্ছে আপনার 10,000 ইউনিট, অ্যানুয়াল ফিক্সড কস্ট হচ্ছে আপনার 48,000 যেট, এবং ইজ কারেন্টলি প্রডিউসিং এন্ড সেলিং 5,000 ইউনিট। আপনার 48,000 টাকা হচ্ছে আপনার বর্তমান ফিক্সড কস্ট, আপনার ক্যাপাসিটি হচ্ছে 10,000 ইউনিট, বর্তমান মার্কেটে আপনি 5,000 ইউনিট আপনি বিক্রি করতে পারেন। সো আপনার এখানে কিন্তু 5,000 ইউনিট আইডল ক্যাপাসিটি হয়ে গেছে। এখন এই ফরেন ডিস্ট্রিবিউটরের অফারটা আপনি অ্যাকসেপ্ট করবেন কিনা, কি বলেন? করব স্যার। আচ্ছা করব, হ্যাঁ করব। এখানে অনেকগুলো কোভেনেন্ট আছে বা শর্ত আছে। শর্তগুলো কি কি? নাম্বার 1 শর্ত হচ্ছে আপনার আইডল ক্যাপাসিটি আছে কিনা। নাম্বার 2 হচ্ছে যে কি আপনি যদি একটা ওয়ান টাইম স্পেশাল অর্ডার কম দামে নিতে যান সেক্ষেত্রে আপনার এক্সিস্টিং মার্কেটকে আপনার হ্যাম্পার করবে কিনা। এখানে প্রশ্নে বলে দিচ্ছে যে কি এটা কিন্তু ফরেন ডিস্ট্রিবিউটর, আপনার এক্সিস্টিং মার্কেটে সে এটা বিক্রি করবে না, সো এটা যদি হ্যাম্পার না করে তাহলে আমি যাব। এরপর প্রশ্ন হচ্ছে যে কি আপনি যে অফারটা অ্যাকসেপ্ট করবেন এখান থেকে কোনো সিএম পাবেন কিনা, সেই ক্যালকুলেশনে আমাকে যেতে হবে। গিয়ে যদি আমি দেখি যে আমার কিছু এক্সট্রা সিএম আমি পাই সেক্ষেত্রে আমি স্পেশাল অফারটা নিব। এখন দেখেন আমার এটা হচ্ছে এক্সিস্টিং মার্কেটের চেহারা। এই সিনারিওতে আমি কাজ করি, আমার রেভিনিউ হচ্ছে 5,000 ইউনিট আমি বিক্রি করি, যার দাম হচ্ছে 20 টাকা করে, 1 লক্ষ টাকা হচ্ছে আমার টোটাল সেলস। ভেরিয়েবল এক্সপেন্সেস গুলো হচ্ছে এই স্ট্রাকচার 40,000 টাকা, তাহলে আমি সিএম পাই 60,000। আমার ম্যানুফ্যাকচারিং কস্ট হচ্ছে ম্যানুফ্যাকচারিং ওভারহেড হচ্ছে 28,000, মার্কেটিং কস্ট হচ্ছে এটা যে ফিক্সড 48,000, তাহলে আমার নেট ইনকাম হচ্ছে 12,000। আমি এখন দেওয়া থাকবে স্যার, দেওয়া থাকবে। এটা দেওয়া না থাকলেও আপনি কিন্তু উত্তরে যেতে পারবেন। এই প্রশ্নটুকু না থাকলেও আপনি ডিসিশন অ্যানালাইসিস করে বা ভেরিয়েবল কস্ট অ্যানালাইসিস করে আপনি আপনার রেজাল্টে চলে যেতে পারবেন। কোম্পানি এখন স্টিল নেট ইনকামে আছে। এখন আপনি একটা স্পেশাল অফার নিবেন কিনা, নিলে আপনার 6,000 টাকা লাভ হবে। কিভাবে লাভ হবে? আপনার রেভিনিউ ইনক্রিজ করবে কত? 3,000 ইউনিট ইনটু 10 টাকা করে, তাহলে কত হবে? 30,000। আপনি আপনার এই 3,000 এর জন্য অতিরিক্ত 8 টাকা করে ভেরিয়েবল কস্ট হবে। সো 24 টাকা হচ্ছে আপনার 24,000 টাকা হচ্ছে আপনার ভেরিয়েবল কস্ট। আপনি আপনার রেভিনিউ থেকে আপনার ভেরিয়েবল কস্ট বাদ দিলে এটা হচ্ছে নেট 6,000 নেট আপনার বাড়বে, নেট ইনকাম গিয়ে বাড়ে যাবে। এটাকে আমরা আবার অন্যভাবে করতে পারি। উই ক্যান রিচ দ্য সেম রেজাল্ট মোর কুইকলি লাইক দিস। স্পেশাল অর্ডার কন্ট্রিবিউশন মার্জিন কত? 10 টাকা হচ্ছে আপনার সেলিং প্রাইস, সিএম ভেরিয়েবল কস্ট হচ্ছে কত? 8 টাকা। তাহলে আপনার এই স্পেশাল অর্ডারের জন্য সিএম হচ্ছে কত? 2 টাকা। সো নেট ইনকামে ইফেক্ট হবে কি 2 টাকা ইনটু 3,000 ইউনিট 6,000। আপনি এভাবে আপনি যেতে পারেন। সো স্পেশাল অর্ডারটা আপনি তখন অ্যাকসেপ্ট করবেন।
স্যার এখানে কারো কোনো প্রশ্ন আছে কিনা? এখানে কোনো রুলস, ওভাবে কোনো রুলস নেই। রুলস হচ্ছে একটা রুলস নাম্বার, সেটা হচ্ছে যে কি, আপনি যেই পণ্যটা স্পেশাল অর্ডার নেবেন সেই স্পেশাল অর্ডার থেকে কোনো এক্সট্রা সিএম আসতেছে কিনা। যদি এক্সট্রা সিএম আসে তাহলে আপনি এটাকে, এই অফারটাকে আপনি অ্যাকসেপ্ট করবেন, আদারওয়াইজ করবেন না। স্যার কারো কোনো প্রশ্ন আছে কিনা এই লেভেলে এসে? স্যার স্যার একটু কোশ্চেনে যদি যেতাম, মানে যেতেন একটু। আমরা তো স্যার এই 5000 ইউনিটটা হচ্ছে আমি সেল করতেছি না, এটা হচ্ছে আমার এক্সিস্টিং মার্কেট। মানে আমি আছে মানে এই ইউনিটটা হচ্ছে আমি মানে চাইলে সেল করে দিতে পারতেছি। আমি 10,000 ক্যাপাসিটি আছে, 5,000 আপনি এক্সিস্টিং মার্কেটে সেল করতে পারি। স্টিল আপনার 5,000 আইডল ক্যাপাসিটি আছে। এখন আপনি নিবেন কিনা এটা হচ্ছে প্রশ্ন। আচ্ছা আচ্ছা, আমি আপনাকে একটা এক্সাম্পল বলি। আপনি কি টিউশনই করান? আচ্ছা, করাতাম, করাইতেন। আচ্ছা, আপনার বাসা কোথায়? বাসা স্যার ইয়াতে কলাবাগান। কলাবাগান থেকে ধানমন্ডির দূরত্ব কম না? কম স্যার। আচ্ছা, কম হলে সে ফর এক্সাম্পল কলাবাগান থেকে ধানমন্ডি যেতে রিক্সা ভাড়া লাগে 50 টাকা। 50 টাকা দিচ্ছি। আপনি ওখানে একটা টিউশনই করেন, সপ্তাহে 3 দিন পড়ান এবং আপনাকে দেয় 5,000 টাকা। ঠিক আছে? জি স্যার। সপ্তাহে 3 দিন পড়ান, 5,000 টাকা লাগে। আমি ধরে নিলাম যে আপনার প্রতিদিন ওইখানে যাওয়া আসা বাবদ 100 টাকা খরচ হয়, আরো চা নাস্তা করতে গিয়ে আরো 100 টাকা খরচ হয়, 200 টাকা। তাহলে আপনার মাসে কত টাকা খরচ হবে? স্যার 3 দিন পড়াচ্ছি না? হ্যাঁ, 3 দিন পড়ালে আমি ধরে নিলাম যে আপনার 2,000 টাকা যাওয়া আসা এটাতে খরচ হয়ে যায়। তাহলে আপনার নেট আপনি পাচ্ছেন কত? 3,000 টাকা, তাই না? জি স্যার। আচ্ছা, এবং আপনি যে বিল্ডিং এ যান সেই বিল্ডিং এর আরেকজন বললো যে আপনি যেহেতু এখানে আসেন আমার বাচ্চাটাকে আপনি পড়াইয়া যাবেন, আমি আপনাকে মাসে 3,000 টাকা করে দিব। আপনি কি নিবেন? এই অফারটাকে আপনি অ্যাকসেপ্ট করবেন? ওই সেভিং অ্যাকাউন্টটা আপনার হচ্ছে হলো ওই সেভিং এফডি এর ওই টাকার ইন্টারেস্টটা সেভিং অ্যাকাউন্টে প্রত্যেক মাসে 3 মাস পর ট্রান্সফার প্রত্যেক মাসে। স্যার যিনি প্রশ্ন করলেন উনি কি আছেন? জি স্যার আছি। তাহলে স্যার হ্যাঁ, আমি অবশ্যই নিব, কারণ একই পথে। আপনি তো তখন চিন্তা করবেন না যে আমার 3,000, নরমালি সিঙ্গেল সিচুয়েশন হলে আপনি নিতেন না। 3,000 টাকা দিবেন, আপনার যাওয়া আসাতে মনে করেন 2,000 টাকা খরচ হয়ে যায়, অথবা 3,000 টাকায় খরচ হয়ে যায় যাওয়া আসা, আপনার নাস্তা আড্ডা মাড্ডা মেরেতে এই টাকাটাই খরচ হয়, তাহলে তো আপনি নিবেন না। কিন্তু যখন আবার একটা অফার আসবে তখন তো আপনি চিন্তা করবেন, ঠিক আছে? নাকি বলবেন যে না আমার স্ট্যান্ডার্ড 5,000, আমি 5,000 এর নিচে নামবো না, এরকম করবেন? না স্যার। ভাই আর কি বুঝাইতে হবে? না স্যার। ঠিক আছে স্যার। স্যার আমার একটা প্রশ্ন ছিল যে এখানে স্পেশাল অর্ডারের ক্ষেত্রে বললেন যে এক্সট্রা সিএম যোগ হলেই আমরা আসলে সেটা অ্যাকসেপ্ট করতে পারবো। এখন আমার প্রশ্নটা হচ্ছে যে এটার কি কোনো পার্সেন্টেজ আছে যে কতটুকু সিএম যোগ হলে আমরা এটা এক্সট্রা সিএম যদি পজিটিভ ফিগারে চলে আসে আপনি অ্যাকসেপ্ট করবেন, কতটুকু দরকার নেই? মানে হলেই হলো স্যার, মানে আমার প্লাস হলেই হলো। আমার রেভিনিউ থেকে স্যার ভেরিয়েবল যে ইয়াটা ইউনিটটা থাকবে ওইটা হচ্ছে মাইনাস হইলেই, মানে মাইনাস করে যদি আমার প্লাস ইয়াটা আসে, মানে ফলাফলটা যদি প্লাস আসে তাহলেই হচ্ছে আমি অ্যাকসেপ্ট করব। আচ্ছা, ইউটিলাইজেশন অফ কনস্ট্রেইনড রিসোর্সেস, এটা আমরা পড়াবো না, আগামী ক্লাসে আমরা অঙ্ক করব। আচ্ছা নিচ্ছি। আমাদের আরেকটা অপশন বাকি আছে, ইউটিলাইজেশন অফ কনস্ট্রেইনড রিসোর্স। এটা আমাদের সিলেবাসও আছে, আমরা একটু দেখবো, খুব বেশি কঠিন কোনো কিছু না। তারপর আমরা একটু দেখবো, কালকে যখন অঙ্ক করতে যাব আমরা এটার সাথে মিল রেখে এটাও আমরা একটু করে নিব, তাহলে 11 কস্টিং এর আমাদের কাজ শেষ। স্যার প্রশ্নটা করেন। স্যার আমরা তো ওই কোয়েশ্চেনটা দেখে 6,000 টাকা যে আমাদের লাভ হবে, নেট ইনকাম হয়, সেটা এইভাবে বের করতে পারবো। তাহলে 5,000 ইউনিট দিয়ে ম্যাথটা কেন করলাম, ওই ক্যালকুলেশনটা কেন করলাম, এই ক্যালকুলেশনটা কেন করলাম? এটা আপনার দরকার নেই। হ্যাঁ, কারণ আমি আপনাকে বললাম যে এটা প্রশ্ন দেওয়া থাকতে পারে, এই অংশটুকু দেওয়া না থাকলেও কিন্তু আপনি আপনার ডিসিশন মেকিং এ চলে যেতে পারবেন, আপনার রিলেভেন্ট অ্যানালাইসিস আপনি করতে পারবেন। জি স্যার। এটা দেওয়া থাকলে সুবিধাটা কি? মানে না দেওয়া থাকলে ভাই সুবিধা দরকার নেই, এটা আপনাকে বোঝার জন্য দিছে। আপনি মনে করেন পরীক্ষা কিন্তু এরকম নাও থাকতে পারে, ঠিক আছে স্যার? এই
এই পার্টটা। জি জি জি, আমি বারবার বলতেছি এই পার্টের আমার কোনো ভ্যালু এডিশন হবে না, এই পার্টের আমার দরকার নাই, কিন্তু একটা ইনকাম স্টেটমেন্ট দিয়ে দেখাচ্ছে যে আপনি নেট ইনকামে আছেন, পজিটিভ নেট ইনকামে আছেন, আপনাকে দেখাচ্ছে, বাট এটা না দেখাইলেও চলবে। আপনার ডিসিশনের জন্য দরকার হচ্ছে আমার এই প্রশ্নটুকু, আর এই প্রশ্ন থেকে ডিসিশন রুলস হচ্ছে কি, আমরা যে এই নিচে যে অংশটুকু আমরা পড়লাম, এই অংশটুকু মনে রাখলে হবে যে আমি যে যে আমার যদি আইডল ক্যাপাসিটি থাকে, এবং এখানে আরেকটা প্রশ্ন হচ্ছে যে কি এটা যদি আমার এক্সিস্টিং মার্কেটকে হ্যাম্পার না করে থাকে, আমাকে দেখতে হবে যে কি আমি স্পেশাল অর্ডারটা নিলে আমার এক্সট্রা কোনো সিএম আসতেছে কিনা, তখন সেই জিনিসটাকে আমরা কনসিডারেশনে নিব, আদারওয়াইজ আমার কনসিডারেশনে নেওয়ার দরকার নেই। আচ্ছা স্যার, এই অর্ডারটা যদি লোকাল মার্কেট থেকে আসতো? না, নিব না। আমি যে এক্সিস্টিং মার্কেটে আমি এই জিনিসটা করে থাকি, তাহলে আমি এটা কনসিডারেশনে নিব না। আমি কিছুক্ষণ আগে একটা এক্সাম্পল দিলাম না, টিউশনের এক্সাম্পল। এটা যদি এমন হয় আপনি যেখানে 5,000 টাকা দিয়ে টিউশনি করতে যান, আপনি একটা স্পেশাল অফারটা নিতে গেলে যদি যিনি এক্সিস্টিং আপনার আছে উনি জেনে যান, তাহলে হয়তো আপনার একটা এফেক্ট হতে পারে, সেই জিনিসটা আপনি করবেন না, সেই জিনিসটা আপনাকে টেকনিক্যালি করতে হবে। আমরা যখন একটা মাস প্রোডাক্ট নিয়ে কাজ করব, সেই ক্ষেত্রে এই ধরনের জিনিস করা যায় না। আমি একটা প্রোডাক্ট মার্কেটে সেল করি, এটা আমি এই দামে বিক্রি করি, 20 টাকা দামে বিক্রি করি। এখন আমি যদি একটা এই প্রোডাক্টটা আবার কম দামে বিক্রি করতে যাই, তাহলে তো হবে না, এটা সাধারণত হয় না। মানে স্পেশাল অর্ডার স্যার স্পেশাল জিনিসের ক্ষেত্রেই হবে, স্পেশাল অর্ডার এবং স্পেশাল ভাবেই করতে হবে। ফজলুল হক সাহেব, আপনার ভিডিওটা অফ করে দেন, আপনাকে আমাদের দেখার দরকার নেই। ফজলুল হক সাহেব, আচ্ছা স্যার, আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? নাই স্যার। আচ্ছা, ইসহাক সাহেব না, আপনি কি আছেন লাইনে? ইসহাক সাহেব, না সরি, এনামুল হক সাহেব। স্যার আছি স্যার। আপনার কি সমস্যা? ওই যে আপনি স্যার সাইন প্রবলেম, সেই জন্য আমি টেক্সটটা দিয়েছি স্যার। আচ্ছা, আপনাদের কাকে অ্যাডমিন করলে আপনারা হোয়াটসঅ্যাপের ইস্যুটা দেখতে পারেন, যাতে আপনি যাদেরকে ইনক্লুড করা দরকার তাদেরকে ইনক্লুড করে নিতে পারেন। স্যার হোয়াটসঅ্যাপের প্রবলেমটা হচ্ছে, আমি একটু বলি যে আসলে আমাদেরকে অ্যাকসেপ্ট করার মতো অপশন থাকলে কাউকে দেওয়ার দরকার নেই, কিন্তু অপশন না থাকলেই সমস্যাটা হচ্ছে। আছে কেউ একজন অ্যাডমিন করতে হয় আর কি। আপনারা যারা রেগুলার ক্লাস করেন তাদের মধ্যে একজন হতে পারেন আর কি। স্যার অ্যাডমিনের সমস্যা না স্যার, একটা অ্যাডমিনের সমস্যা না স্যার, লিমিটেশন 257 জনের বেশি করা যায় না স্যার, এটা ট্রাই করেছি স্যার। এখন কতজন আছে এখন স্যার? এই গ্রুপটাই স্যার একটু দেখছি কাইন্ডলি। স্যার এই মুহূর্তে 257 জন আছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ। যারা আমার মনে হয় ক্লাসটা করেন না, তারা আমাদের ক্লাসে তো 257 জন আসেন না। তাদেরকে আমরা বলতে পারি যে ভাই আপনারা যারা ক্লাসটা করছেন না বা আপনাদের দরকার হচ্ছে না, তারা কেউ ইচ্ছে করলে লিভ করতে পারে। হ্যাঁ এইটাই স্যার, অনেকে স্যার যারা কিছু সাবজেক্টের জন্য পেয়েছে তাদেরকে স্যার এমনি সরে গেলে তো ভালো স্যার। আমরা রিকোয়েস্ট করেছি স্যার, আমরা রিকোয়েস্ট করেছি যে অনুগ্রহ করে তারা লিভ নেওয়ার জন্য, যারা এক্সামশন পেয়েছেন। এখন তারা লিভ না নিলেই তো প্রবলেম। নিবে হয়তো যারা স্যার দেখতে পেলে হয়তো নিবে। এক্সামশন পেয়েছে তারা তো অনেকে আবার ক্লাস করছেও। করলে তো কোনো সমস্যা নাই, কিন্তু যদি না করেন সেক্ষেত্রে আপু আপনাকে লিভ করবে না, আপনি ইন্টারেস্টেড জানি আমরা সবাই, আপনাকে করবে না। আচ্ছা না সেটা না, মানে আমাদের 257 জন পার্টিসিপেট হয়ে থাকেন, কিন্তু ক্লাসে অ্যাটেন্ডেন্স হচ্ছে 100-120 জনের মতো বা
স্যার কম আরো বেশি কমে হতে গেছে পারে। মানে এখন হ্যাঁ, এখন মূলত স্যার 90 88 জনই থাকে। হচ্ছে মোটামুটি রেগুলার আমরা। রেগুলার। হ্যাঁ রেগুলার, কিন্তু কেউ একদিন আসে না আরেকদিন আসতেছে, এরকম মিলে আমি ধরে নিলাম যে আমাদের 120 জন প্লাস মাইনাস 120 হতে পারে আর কি। তাহলে বাকিদের মধ্যে কেউ 2-4-5 জন ইয়ে করে নিলেই কিন্তু আমরা অ্যাড করতে পারি। এখন আমি একজনের যে মোবাইল নাম্বার আমাকে দিলেন, আমাদের চ্যাট বক্সে দিলেন, তাকে তো অ্যাড করতে পারবো না। স্যার অনেকে আছে যে অনেকে পরে পরে ক্লাস শুরু করতেছে, হয়তো তারা কোচিং এর না, কোচিং এ যারা তারা রেগুলার করছে তারা এখন যুক্ত হচ্ছে, এই জন্য স্যার তাদের যারা নাম্বারটাও ইয়ে এখন- পাইছে, এক্সামশন পাইছে, তারা তো চাইলে বের হয়ে যেতে পারে। বের না হলে তো আপনি কাউকে বের করতে পারবেন না। এখানে আপনি তো বুঝতে পারতেছেন না কে, মানে কাউকে লিক করতে পারতেছেন না, কে এক্সামশন পাইছে বোঝার উপায় নাই তো। না, এটা নিজে না চাইলে করা যাবে। নিজে না থাকলে তো করা সম্ভব না। আচ্ছা ঠিক আছে, ক্লাস হবে আমাদের আরো মনে হয় ক্লাস তো 10টা ক্লাস হবে, বা আপনাদের প্রয়োজনে আমি আরো বাড়াতেও পারবো। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। আরো 9টা ক্লাস হবে। আমি দেখবো যে আপনাদের ক্লাস শেষ হচ্ছে কিনা, বা আমাদের কন্টেন্ট গুলো শেষ হচ্ছে কিনা। না হলে এর ভিতরে স্যার 21টা ক্লাসের ভিতরে মানে 2টা ক্লাস মানে সম্মত হয় না নেটওয়ার্কের। আমি সেজন্য বাড়াতে পারবো আর কি। 2টো ক্লাসে আমাদের সমস্যা হয়েছিল। মানে আপনাদের ক্লাস নিয়ে চিন্তা করার দরকার নেই, যতক্ষণ পর্যন্ত বলবেন যে স্যার আমাদের দরকার, ততক্ষণ পর্যন্ত আমি কন্টিনিউ করতে পারবো। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। আমরা শেষের দিকে একটু এক্সারসাইজ নিয়ে একটু আপনার সাথে ডিসকাস জি করব। জি জি, ঠিক আছে, অসুবিধা নেই ইনশাআল্লাহ। তাহলে আজকের মতো আমরা শেষ করি। হ্যাঁ জি স্যার, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম।